মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। গল্প শুরু করার আগে সকলের জন্য একটি বিশেষ ঘোষণা। রহস্যের অন্ধকারে, যা এইবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমাদের প্রথম গ্রন্থ আকারে প্রকাশিত হতে চলেছে আগন্তুক পত্রিকার হাত ধরে। তাই সমস্ত শ্রোতা ও পাঠক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা একটি কপি প্রি বুক করে আমাদের পাশে দাঁড়ান। প্রি বুকিং ও বইমেলার পরেও বইটি বাড়িতে বসে পেতে ভিজিট করুন আগন্তুকের অফিসিয়াল ওয়েবসাইটে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। চিঠি রহস্য নিয়ে ব্যোমকেশের সমাধান করা রহস্যের অন্ত নেই। সেই খোদ ব্যোমকেশের কাছে এবার এসে পৌঁছালো একটা চিঠি, যার প্রেরককে ব্যোমকেশ কুস্মিনকালেও দেখেনি। অথচ চিঠির বক্তব্য দেখে মনে হয় তিনি ব্যোমকেশের চেনা। হঠাৎ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কেন এমন করে চিঠি লিখতে গেলেন? সেই চিঠির মধ্যে ব্যোমকেশ এমন কি খুঁজে পেল যা তাকে কলকাতা থেকে নবদ্বীপ পর্যন্ত যেতে বাধ্য করল? শেষমেশ ব্যোমকেশ কি পারবে এই রহস্যের সমাধান করতে? সমস্ত প্রশ্নের উত্তর জানতে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। লেখক সুকান্ত দাশের কলমে ব্যোমকেশ বক্সে অনুপ্রাণিত গল্প মায়াপুরের মৃত্যু রহস্য। আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাসের এ সময়ে খুব ঝড় বৃষ্টি হয়েই থাকে সাধারণভাবে, কিন্তু এবার যেন ব্যাপারটা অতিরিক্ত হয়ে পড়েছে। কাল বিকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা একভাবে সারা রাত পেরিয়ে আজ সকাল পর্যন্ত এসে পড়েছে। মাঝে একবারের রেশ সামান্য কমেছিল, তবে পুরোপুরি কোনোবারই নয়। কাল রাতে প্রায় 3টে নাগাদ আমার ঘুমটা একবার ভেঙেছিল। টেবিলের ওপরে রাখা জলের জগ থেকে জল খেতে গিয়ে বাইরের শো শো শব্দে হাওয়া আর বৃষ্টির শব্দ পেয়ে একটু কৌতূহল হলো, বৃষ্টি দেখার কৌতূহল। এই ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে, একটা একাকিত্ব। এই মাঝরাতে জানলা খুলে একা বৃষ্টি দেখার মধ্যে একটা একাকিত্ব আছে, যেন গোটা পৃথিবী নিজের মতো ঘুমিয়ে আছে আর একমাত্র আমি জেগে আছি। জানলাটা খুলে দিতেই একরাশ ঠান্ডা হাওয়া হুড়মুড় করে ঢুকে পড়লো জানলা দিয়ে। একবার কেঁপে উঠলাম আমি, সত্যি বড্ড ঠান্ডা। জানলা দিয়ে রাস্তা দেখা যায়, ওপারে একটা দোতলা বাড়ি, তার জানলার ওপর কালো অন্ধকার লেগে আছে যেন। আসলে জানলার ওপারের ঘরটা অন্ধকার, তাই এমনটা মনে হচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে তাকালাম রাস্তার দিকে। লাইট পোস্টের আলোটা জল জল হয়ে রাস্তার উপর পড়েছে। বৃষ্টির জল এখানে ওখানে জমে আলো পড়ে চিকচিক করছে, আর তার উপর নতুন বৃষ্টির জল পড়ে কেঁপে উঠছে মাঝে মাঝে। হ্যাঁ, এমন একটা ঠান্ডা সুন্দর রাতে অতীতের কথা বড্ড মনে পড়ে যায়। আমার অতীতের কথা আমি মনে করতে চাইনি কখনোই, তবে আজ মনে পড়ল ব্যোমকেশের সাথে পরিচয় হওয়ার সেই দিনটার কথা। সেই মেশবাড়ি, সেই জানলা দিয়ে রাস্তা দেখা, সেই হোমিওপ্যাথি ডাক্তার, কি যেন নাম ছিল, না মনে পড়ছে না এখন। ব্যোমকেশ আসার সেই প্রথম দিনের কথাও মনে পড়ল। খুস্কো খুস্কো চুল, কয়েকদিনের না খাওয়া না ঘুমানো চেহারা। আমার খানিকটা হাসি পেয়ে গেল। কি দারুণ অভিনয় করেছিল ব্যোমকেশ সেদিন। তারপর যতই তার সাথে থাকতে লাগলাম ততই জানতে পারলাম তার কথা, আর ততই অবাক হয়েছিলাম আমি। সেই দিন আর আজকের মধ্যে কত ফারাক। সেদিনের ব্যোমকেশ আজ আমার কাছে অনেক বেশি সহজ এবং অনেক বেশি খোলামেলা। ব্যোমকেশের কপালের ভাঁজ, তার অদ্ভুত অদ্ভুত ভাবের হাসি আমায় এক মুহূর্তেই বুঝিয়ে দেয় যে সে কি ভাবছে। তবে এরপরেও আমি জানি তার মস্তিষ্কের ধরনটাই আলাদা, সাধারণ মানুষের চেয়ে তো আলাদাই। একমাত্র সেই রাজ পরিবারের রত্নের কেসটায় সেই অধ্যাপকের কাছে সামান্য ধাক্কা খেতে হয়েছিল তাকে। তবে সে যাই হোক, তবুও ব্যোমকেশ তো ব্যোমকেশই,
তার কথাই আলাদা। বৃষ্টিটা আবার জোরে আসছে। আমার আর বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না। জানলাটা ভেজিয়ে দিয়ে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। মাসখানেক হয়ে গেল, ব্যোমকেশের হাতে আর কোনো কেস নেই। আজকাল কেস না থাকলে ব্যোমকেশ ততটা চিন্তিত হয় না যতটা আমি হই। হয়তো সেও হয়, কিন্তু আমি বুঝতেই পারি না। এই সবই ভাবতে ভাবতে যখন আমার ঘুমটা আবারও এলো, তখন বাইরে কর্কর শব্দে বাজ পড়ল। আজকাল সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, বিশেষ করে আজ। কাল অনেকটা রাত্রে ঘুম ভেঙে যাওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে। আমি দরজা খুলে হাই তুলতে তুলতে দেখি ব্যোমকেশ তার ঘরে চেয়ারে বসে খবরের কাগজটা হাতে নিয়ে পড়ছে। আমায় দেখেই বলল, সুপ্রভাত অজিত। কাল রাত্রে কি তুমি মাঝরাতে ঘুম ভেঙে উঠেছিলে? সত্যি বলতে প্রথমে ব্যাপারটা আমার মনেই পড়েনি, তাই বললাম, কই না তো। ব্যোমকেশ যেন একটু চিন্তিত হলো। তারপর খবরের কাগজে মুখ ডুবিয়েই বলল, তুমি না বলছো, কিন্তু আমি যে স্পষ্ট তোমার ঘরের জানালাটা খোলার শব্দ পেলাম। শুনতে পাবার কথা ছিল না অবশ্য। ঘুম ভেঙে একটু পায়চারি করছিলাম ব্যালকনিতে। তোমার ঘরের সামনে গিয়ে যাওয়ার সময় মনে হলো জানলা খোলার বা বন্ধ করার শব্দ হলো। যতদূর সম্ভব খোলার শব্দ, কারণ ছিটকিনির আওয়াজ ছিল না। এতক্ষণে আমার মনে পড়ে গেছে কালকের কথা। সঙ্গে সঙ্গে আমি হেসে বলে উঠলাম, হে হে, এই দেখেছো, একদম ভুলে গেছি। আরে হ্যাঁ, ওই 3টে নাগাদ একবার উঠেছিলাম, ওই জানলা খুলে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। তাহলে আমার অনুমান ভুল নয়। কিন্তু এত বৃষ্টি আর ঝড়ের মাঝেও তুমি ওই সামান্য শব্দ পেলে কি করে? সে না হয় না জানাই থাক অজিত, সব জানা হয়ে গেলে তো আর। তার কথা শেষ হওয়ার আগেই সত্যবতী ঘরে এসে ঢুকল। কি জানার কথা হচ্ছে? এই তেমন কিছু নয়, অজিত আজকাল রাত জেগে জানলা দিয়ে বৃষ্টি দেখছে। বাবা, হে আবার কি কথা? তাই নাকি ঠাকুরপো? তা তুমিও আজকাল ওর মতোই রাত জেগে থাকো নাকি? আরে না না বৌঠান, কাল রাত্রে একটু ঘুম ভেঙে গিয়েছিল, তাই আর কি। মনে হয় অজিত দারুণ কিছু স্বপ্ন দেখছিল, তারপর ঘুম ভেঙে ভেবেছে জানলা দিয়ে সে পালিয়ে গেছে। এই কিন্তু তোমার বাড়াবাড়ি ব্যোমকেশ। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমাদের প্রথমবার পরিচয় হওয়ার সেই মেশবাড়ির কথাই ভাবছিলাম। প্রথম পরিচয় মানে সেই আফিম চালানের কেসটা? সেই মেজবাড়িটা এখন আর নেই অজিত। মানে মেজবাড়ি আছে, কিন্তু সেখানে এখন আর কেউ থাকে না। বাবা, তুমি এই খবরটাও রেখেছো? খবর রাখতে হয় অজিত। আসলে সত্যান্বেষী হতে গিয়ে অনেক শত্রুর জন্ম দিয়ে ফেলেছি যে। সবার তো আর ফাঁসি কিংবা যাবজ্জীবন হয়নি। আর আমাদের দেশের আইন সবাইকে ধরে রাখতেও যে সক্ষম নয়, তাই কখন কে কোন দিক দিয়ে অতর্কিতে আক্রমণ করে, তাই চোখ কান খোলা রাখতেই হয়। এই মনে আছে সত্য, তোমাদের বাড়িতেও তো একটা রহস্য সমাধানের জন্য গেছিলাম। আর সেখানে গিয়েই দুনিয়ার সব চাইতে বড় রহস্যের মাঝে পড়লেন। যে রহস্য স্বয়ং ব্যোমকেশ বক্সীও আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি, কি বলো? এই একটা জায়গায় ব্যোমকেশ বক্সীও ডাহা ফেল। আমারে কথায় সত্যবতীও হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, হেসে নাও। নিজে তো বিয়ে থা করোনি, করলে বুঝবে। রক্ষে করো আমায় বাবা, আমারও সবের প্রয়োজন নেই। চোখের সামনে থাক। বাকি কথাটা আমি শেষ করলাম না, বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো। আমি চুপ করে হাত মুখ ধোয়ার জন্য বেরিয়ে গেলাম। সত্যবতীও উঠে রান্নাঘরের দিকে গেল। ফিরে এসে দেখি টেবিলের উপর চা আর জলখাবার রাখা আছে আমার আর ব্যোমকেশের জন্য। এখন আর ব্যোমকেশের হাতে খবরের কাগজটা নেই, বরং একটা খাম। খুব সম্ভবত তার ভেতরে একখানা চিঠি রয়েছে। চিঠিটা একটা লাল রঙের খামে এসেছে। আমায় ঘরে আসতে দেখে ব্যোমকেশ বলে উঠল, অজিত, আমার টেবিলের থেকে কাঁচিটা নিয়ে এসো তো। খামটা কেটে চিঠিটা বার করতে হবে, মনে হয় গুরুত্বপূর্ণ চিঠিটা। আর খামটা হাতছাড়া করা যাবে না। আমি কাঁচিটা এনে দিতেই ব্যোমকেশ সেটা দিয়ে ভালো করে খামের মুখটা কেটে বাইরে বার করে আনলো একটা 2 পাতার চিঠি। সাধারণ কাগজ নয়, বেশ দামি কাগজটা। খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেটা আমার দিকে টেবিলের উপর রেখে ব্যোমকেশ বলল, তুমি পড়বে না আমি পড়বো? আমায় দাও, আমি পড়ছি।
চিঠিটা ব্যোমকেশের হাত থেকে নিয়ে আমি পড়তে শুরু করলাম। তাতে লেখা, শ্রদ্ধেয় ব্যোমকেশ বাবু, আমি গোবিন্দ নারায়ণ, নদিয়া জেলার নবদ্বীপের স্বরূপগঞ্জ নামক স্থানে আমার বসত বাড়ি। আমাকে আপনি হয়তো চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমার চেনা একজন জমিদারের পূর্বপুরুষের ইতিহাস নিয়ে আপনি একটি প্রমাণ্য বই লেখার কাজ শুরু করেছিলেন, কিন্তু কিছু কারণবশত সে কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে। আমি তার কাছ থেকেই আপনার ঠিকানা জানতে পেরে এই পত্রাঘাত করছি। তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নদিয়ার নবদ্বীপের কথা যদি আপনি জেনে থাকেন, তাহলে আশা করি মায়াপুরের মন্দিরের কথাও আপনি জানবেন। সেই মন্দিরের সাথে আমাদের পরিবারের একটা সরাসরি সম্পর্ক আছে। সেই বিষয়ে বিস্তারিত আপনাকে জানাবো আপনি এখানে এলেই। যে কারণে এই পত্র প্রেরণ সে বিষয়ে এবার বলি। আমাদের পরিবারের পূর্বপুরুষ সকলেই আধ্যাত্মিক বিষয় নিয়ে বেশ জ্ঞান অর্জন করেছিলেন। তারা মায়াপুরের মন্দিরের সাধু এবং বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের সাথে সুসম্পর্ক রাখতেন, কিন্তু বর্তমানে কিছু কারণের জন্য তা ক্ষুণ্ণ হয়েছে। পুনরায় তা যে জোড়া লাগার সম্ভাবনা নেই তা আমি বলছি না, তবু যদি তা না হয় তবে আমাদের পরিবারের ঐতিহ্য থেকে মায়াপুর ইস্কনের মাহাত্ম্য হারিয়ে যাবে। তাই আমি চাই তার আগেই যদি আমাদের পরিবারের ইতিহাসের দলিল ছাপার অক্ষরে জীবন্ত থাকে, তাহলে আমি মরেও শান্তি পাব। এ যাবৎ শরীর স্বাস্থ্য ভালো নয় আমার, তাই আমার বিনীত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখানে আসুন, আমি এটাই চাইছি। এই পত্রের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নবদ্বীপে পৌঁছে নারায়ণ রাজবাড়ি যাবেন বললেই সবাই দেখিয়ে দেবে। আপনার সাথে আপনার বন্ধু অজিতেশ বাবুকেও আমন্ত্রণ জানালাম। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন ব্যোমকেশ বাবু, প্রয়োজনের অতিরিক্ত থাকা কিন্তু সব সময় অকারণ নয়। কিছু না কিছু কারণ থাকতেই পারে। আপনাদের কুশল স্বাস্থ্য কামনা করি। ইতি গোবিন্দ নারায়ণ। চিঠিটা শেষ হতেই আমি সেটা টেবিলে নামিয়ে রেখে ব্যোমকেশের দিকে তাকালাম। আমি যতটা অবাক হয়েছি, ব্যোমকেশও ঠিক ততটাই অবাক হয়েছে বলে মনে হলো। প্রথম আমি কথা বললাম, সে কি হে ব্যোমকেশ, তুমি সত্যান্বেষী থেকে কবে আবার সাহিত্যিক হয়ে উঠলে? হ্যাঁ, আমি তো জানতাম আমি সামান্য একটু এসব চেষ্টা করে থাকি। ব্যাপারটা ঠিক কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে না অজিত? আমি হেসে উঠলাম। অদ্ভুতের কি আছে? চিঠিটা যিনি লিখেছেন তিনি হয়তো তোমার ব্যাপারে সঠিক কোনো খোঁজ না নিয়েই লিখেছেন। না অজিত, যিনি আমার ঠিকানা জোগাড় করলেন, এত কষ্ট করে আমি চিঠিটা পাঠালেন, তিনি আমার ব্যাপারে খোঁজ না নিয়ে কেন করবেন? তাহলে আর কিছুই না, উনি হয়তো তোমার পেশা সম্পর্কে জানেন না। আর তা কি করে হয় অজিত? একজন জমিদার বংশের মানুষ এরকম একটা খেলো কাজ কেন করে থাকবে না? ওনার চিঠিতে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট। কি ব্যাপার ব্যোমকেশ? তিনি চিঠি না পাঠিয়েই আমাদের ওখানে যেতে বলেছেন। তার মানে তিনি চান না আমরা আমাদের যাওয়ার খবরটা ওনাকে পাঠাই। কিন্তু তা কেন হবে? তিনি নিজেই তোমায় যেতে বলছেন, অথচ যাবার খবর দিতে বারণ করছেন। আমার মনে হয় এই চিঠিটা একটা ধাপ্পা। এই চিঠিটা শুধুমাত্র আমায় ওখানে ডেকে নিয়ে যাওয়ার জন্য। আমি এবার চমকে উঠলাম। আরে, এটা তো আমার মাথায় আসেনি। আমি প্রথম থেকেই ভাবছিলাম কেউ ব্যোমকেশের সাথে মশকরা করছে। এবার কিন্তু একটা কথা আমার হঠাৎ করেই মনে পড়ল। আমি বলে উঠলাম, আচ্ছা, এই চিঠিটা বোধহয় কাউকে লুকিয়ে লেখা হয়েছে। তোমার আসল পরিচয়টা জেনে গেলে সমস্যা হতে পারে, তাই ভেবে। একদম ঠিক বলেছ অজিত, কিন্তু একটা ব্যাপারে খটকা থেকেই যাচ্ছে। কোন কথা? চিঠিটা ভালো করে পড়েছিলে তুমি? হ্যাঁ। আরো একবার পড়ে দেখো। এবারে আমি চিঠিটা একবার নয়, আরো 2 বার পড়লাম, কিন্তু চিঠির খাপ ছাড়া ভাষা ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না। তাই বললাম, এই দেখো ব্যোমকেশ, আমার তো কিছুই মাথায় আসছে না। আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো?
আরে চিঠির শেষের কথাটা তোমাকে খটকা জাগাচ্ছে না অজিত? কোনটা? ওই শেষের কথাটা? দেখো ব্যোমকেশ, গোটা চিঠিটার ভাষাই কিন্তু একটু খাপছাড়া। আর তুমি কি ওই কথাটার দিকে নির্দেশ করছো? ওই যে কি যেন ছিল, হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত থাকা কিন্তু সব সময় অকারণ নয়, কিছু না কিছু কারণ থাকতেই পারে। কিন্তু এটার মানে কি হতে পারে? দুটো কারণ হতে পারে। হয়তো চিঠিটি যিনি লিখেছেন তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন, আর না হলে এই খাপ ছাড়া চিঠিটা ইচ্ছে করেই লেখা হয়েছে কাউকে বিভ্রান্ত করার জন্য। তবে ওই শেষ লাইনটার কিছু তো মানে আছে। দেখো, কথাটাকে গুরুত্বপূর্ণ করার জন্য ঠিক জায়গা মতো কথাটাকে বসানো হয়েছে। কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলা, তাই প্রথম অনুমান যদি ভুল হয়, তার মানে চিঠির প্রেরক যদি মানসিকভাবে সুস্থ হন, তাহলে দ্বিতীয় অনুমানটাই প্রযোজ্য, মানে কথাটা আমায় উদ্দেশ্য করি। হ্যাঁ, কিন্তু এর মানে কি? এর মানে আমরা কিছু একটা ভুল করছি অজিত, কিছু একটা আমাদের নজর থেকে এড়িয়ে যাচ্ছে। একবার চিঠিটা আমার সামনে আনো তো। আমি এবার চিঠিটা ব্যোমকেশের হাতে দিতেই সে বলে উঠল, দেখো অজিত, এই চিঠিতে 2টি পাতা আছে, অথচ চিঠির যা বক্তব্য তা চাইলেই হয়তো এই বক্তব্য একটা পাতায় লেখা যেত, অথচ 2টো পাতার ব্যবহার করার জন্য কতটা অসাধারণ বুদ্ধি কাজে লাগিয়েছেন চিঠির প্রেরক। কথাটা কিন্তু সত্যি। চিঠির লাইনগুলো বড্ড বেশি ফাঁক রেখে লেখা। তাছাড়া এই ছোট্ট চিঠিটাকে অনেকগুলো প্যারায় ভাগ করা, যাতে একটা পাতায় চিঠিটা না ধরে। আমি বললাম, কিন্তু ব্যোমকেশ, এর কারণ কি হতে পারে? একটাই কারণ, অতিরিক্ত একটা পাতা খামে রাখার প্রয়োজন ছিল। কিন্তু কেন? আমার মাথাতে এবার আর কিছুই আসছিল না। ব্যোমকেশ চিঠিটা হাতে নিয়ে ভালো করে দেখল, তারপর একটা আতস কাঁচ এনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও যখন ব্যোমকেশ কিছুই বুঝতে পারল না, তখন চিঠিটা রেখে দিল। আমি সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবারও দেখতে লাগলাম। এমন সময় সত্যবতী ঘরে এসে ঢুকলো। কি ব্যাপার? পুটিরাম বলল তোমার নাকি চিঠি এসেছে, আবার নতুন কেস নাকি? হ্যাঁ, নতুন কেসই বটে, তবে এবার আর রহস্য নয়। ব্যোমকেশকে লিখতে হবে এক জমিদার বাড়ির ইতিহাস। সে কি, গোয়েন্দাগিরি ছেড়ে এবার বই লেখা শুরু করবে নাকি? আমার আর সত্যবতীর কথায় কিন্তু ব্যোমকেশ কোনো উত্তর করল না। সে টেবিলের উপর রাখা চিঠিটার দিকে তাকিয়ে মুখের কাছে দুটো হাত জড়ো করে বসে রইল। আমি আবারও বললাম, এই যে কি হলো ব্যোমকেশ, কি ভাবছো তুমি? আমরা ভুল ভাবছি অজিত। এখানে অতিরিক্ত হলো ওই দ্বিতীয় পাতাটা। আমরা অতিরিক্ত জিনিসটা খুঁজছি, কিন্তু ওটা আসল নয়। আসল হলো অতিরিক্তের কারণ। এই একটা পাতা অতিরিক্ত রাখা হয়েছে কোনো একটা কারণে, সেই কারণটাই আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু চিঠি ছাড়া তো আমাদের হাতে আর কিছুই নেই। তাহলে ওই অতিরিক্ত আর কারণ দুটোই তো চিঠিতেই থাকার কথা। চিঠিতে নেই কিছুই, চিঠি ছাড়া আমাদের হাতে আর... বলতে বলতেই ব্যোমকেশ চেয়ারের ওপর সোজা হয়ে বসল। তার চোখে মুখে একটা হাসির ঝিলিক হঠাৎ করেই খেলে গেল যেন। আমি তাকে কিছু বলার আগেই সে বলে উঠল, এই চিঠির খামটা কোথায় অজিত? টেবিলের এক পাশে খামটা ছিল। আমি সেটা তুলে নিয়ে ব্যোমকেশের হাতে দিতে দিতেই এক ঝলক দেখে নিলাম, কিন্তু ব্যোমকেশ সেটা হাতে নিয়ে একবার ঘুরিয়েই হেসে উঠল। কারণ আমরা চিঠিটা নিয়ে খুঁজছিলাম অজিত, আসল কারণ তো আছে এই খামে। কেন, কি আছে ওই খামে? আমি তো ঠিকানা আর পোস্ট স্ট্যাম্প ছাড়া আর কিছুই দেখলাম না। অজিত, তুমি দেখো সবই, কিন্তু ঠিকভাবে দেখো না, জানো তো। এই দেখেছো, আবারও তুমি আমায় নিয়ে মশকরা করছো। দেখো বৌঠান, এই কিন্তু ঠিক হচ্ছে না। সত্যবতী কিন্তু এবারে আর আমার পক্ষ সমর্থন করলো না, বরং ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, কি আছে ওই খামে? তুমি নিজেই দেখে নাও। সত্যবতী খামটা হাতে নিয়ে দুবার ঘুরিয়েই যে কথাটি বলে উঠল, তা আমার চোখে যে কেন পড়ল না তা নিয়ে আমি ভাবতে লাগলাম। আমি নিজে খামের মুখ কেটে চিঠিটা বার করলাম, হাতে করে আমি দিলাম, আবার দেখলামও, অথচ আমার চোখ এড়িয়ে গেল কি করে ব্যাপারটা?
কি জানি। সত্যবতী খামটা তুলে ধরে পোস্ট স্ট্যাম্পটা দেখিয়ে বলল, দুদিকে দুটো পোস্ট স্ট্যাম্প আছে, কিন্তু চিঠিটা কি এতই ভারী? আমি এবার অবাক ভাবটা খানিকটা কাটিয়ে ফেলে বললাম, ভারী নয়, অতিরিক্ত। একটা পাতা অতিরিক্ত, যা চট করে বোঝা যাবে না। এই পোস্ট স্ট্যাম্পটা হলো কারণ। এবারে ব্যোমকেশ খামটা হাতে নিয়ে বলল, এখানেও একটু গন্ডগোল আছে। অতিরিক্ত পাতাটাই হলো কারণ, আর পোস্ট স্ট্যাম্পটা হলো অতিরিক্ত। সে যাই হোক, ব্যাপারটা দুভাবেই ভাবা যায়। তাও প্রেরক যেহেতু লিখেছেন, কিছু কারণ তো থাকতেই পারে, তাই। এবার ব্যোমকেশ আতস কাঁচটা হাতে নিয়ে গোটা খামটা প্রথমে দেখল, তারপর একটা একটা করে দুটো পোস্ট স্ট্যাম্প ভালোভাবে দেখল। প্রথম পোস্ট স্ট্যাম্প দেখে দ্বিতীয়টায় চোখ রাখতেই তার মুখে একটা হাসি ফুটে উঠল। এই হাসি আমি চিনি। ব্যোমকেশের অনুমান যখন সঠিক হয়, তখনই এই হাসি দেখা যায় তার মুখে। আতস কাঁচের চিঠি আমার দিকে এগিয়ে দিয়ে ব্যোমকেশ এবার বলল, এই, একবার দেখো তো অজিত। আমি আতস কাঁচটা হাতে নিয়ে খামের উপর মেলে দুটো পোস্ট স্ট্যাম্প ভালো করে লক্ষ্য করলাম। প্রথম পোস্ট স্ট্যাম্পে তেমন কিছুই নেই, অতি সাধারণ একটা স্ট্যাম্প। কিন্তু যেই দ্বিতীয় স্ট্যাম্পটা চোখের সামনে ধরলাম, অমনি আমার মুখ থেকে বেরিয়ে এলো মাত্র একটাই শব্দ, খুন। আমার মুখে শব্দটা শুনেই সত্যবতী চঞ্চল হয়ে উঠল, বলল, কই, আমায় একবার দাও তো। আমি তার হাতে আতস কাঁচটা দিতেও সে একইভাবে দেখে নিয়ে বলে উঠল, এত লুকোচুরির কি আছে এতে? খুন যদি হয়েই থাকে, তাহলে তাকে লুকিয়ে রাখাও তো অপরাধ। তুমি ঠিক সত্য, কিন্তু ব্যাপারটা যে লুকোনো আছে তা তো নাও হতে পারে। এমনটা হতেই পারে খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য শক্ত কোনো প্রমাণ চিঠির প্রেরকের হাতে নেই, তাই সে আমায় ডেকে পাঠিয়েছে। আচ্ছা ব্যোমকেশ, এমনটাও তো হতে পারে যে ধরো খুনির দিক থেকে কোনো বিপদের সম্ভাবনা আছে এই প্রেরকের, তাই জন্যই আগের থেকে নিজেকে বাঁচানোর জন্যই সে তোমার সাহায্য চাইছে। ব্যোমকেশের উত্তর দিল না, বরং আতস কাঁচ নিয়ে সেই পোস্ট স্ট্যাম্পটা ভালো করে দেখতে দেখতে নিজের মনেই বারংবার মাথা তুলে কি যেন ভাবতে লাগলো। কি ভাবছো ব্যোমকেশ? চিঠিটা আসতে সময় লেগেছে প্রায় 2 দিন। এই 2 দিনের সময়টা আমাদের নষ্ট হয়ে গেছে। প্রেরক নিজের শারীরিক অসুস্থতার খবর চিঠিতে জানিয়ে বোধহয় এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের তাড়াতাড়ি সেখানে যাওয়াটা আবশ্যক। অতএব আর সময় নেই তোমাদের হাতে, পারলে আজই বেরিয়ে পড়ো, দেরি করো না। দেখেছ অজিত, এই সেই রহস্য, যে রহস্য আমি দেরিতে বাড়ি ফিরলে তুল কালাম বাঁধাতে বিলম্ব করে না, সেই আজ আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলছে। তোমার উপর ভরসা করে একজন তোমার যাওয়ার পথ চেয়ে বসে আছে, সেখানে তোমাকে আটকানো যে আমার অন্যায় হবে। ব্যোমকেশ এবার সত্যবতীর হাত ধরে ফেলল। তারপর আমি যে ঘরে আছি এটা বেমালুম ভুলে গিয়েই বলল, তোমার মতো অর্ধাঙ্গিনী যেন প্রতিটি পুরুষের হয় সত্য। পুরুষের এই দুর্জয় সাহস আর বুদ্ধির পিছনে যে এক নারীর ধৈর্য আর সহযোগিতা থাকে, তা যেন কোনো পুরুষ ভুলে না যায় সত্য। আমি একবার গলা খাকারি দিলাম, আর সাথে সাথে সত্য উঠে রান্নাঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোমরা তৈরি হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। গরম গরম ভাত, ডাল আর একটা তরকারি সহযোগে আমরা খাবার খেয়ে নিয়ে একটা হাতে টানা রিক্সা ধরলাম। আমাদের দুজনের দুটো ব্যাগ। তাড়াতাড়ি গুছিয়ে নেবার ফলে সব ঠিকঠাক নিয়েছি কিনা তাও লক্ষ্য করার সময় পেলাম না আমরা। বাইরে বৃষ্টি তখনও পড়ে চলেছে একইভাবে। আমরা রিক্সায় উঠে বসতেই সামনের হুডটা নামিয়ে দিলেন রিক্সা চালক। আমরা ব্যাগগুলো পায়ের কাছে রেখে ভালোভাবে বসলাম। তারপর রিক্সা চলতে শুরু করলে অল্প ঠান্ডা হওয়ার সাথে ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যেতে লাগলো আমাদের। ব্যোমকেশ সেই চিঠি এবং খামটা খুব যত্ন করে রেখেছি তার ব্যাগে। একমাত্র ওই একটাই প্রমাণ আমাদের কাছে আছে যে চিঠির প্রেরক আমাদের ডেকে পাঠিয়েছেন, না হলে যদি অন্য কোনো সমস্যা হয়। প্রথম আমি কথা বললাম, দেখো ব্যোমকেশ,
একটা খুন আর একটা চিঠি, এই দুটোর মধ্যে যে একটা সম্পর্ক আছে তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু যদি জমিদার বাড়ির কথাই হয় তাহলে তো পুলিশ এর মধ্যেই এর তদন্ত শুরু করে দিয়েছে। আবার তার মধ্যেখানে আমরা গিয়ে পড়লে নতুন কোনো সমস্যা শুরু হবে না তো? প্রেরকের উদ্দেশ্যটা আসলে কি তা জানার আগে এই বিষয় নিয়ে কোনো অনুমান কিংবা ভাবনা না করাই ভালো। আগে থেকে ভাবা সব কিছু পরে গিয়ে নাও মিলতে পারে। তাই এখন আর এসব নিয়ে ভেবো না, আগে আমরা ওখানে গিয়ে পৌঁছই। চিঠির প্রেরক গোপাল নারায়ণের কাছে সব শুনি, উনি ঠিক কী কারণে আমাদের ডেকে পাঠিয়েছেন সেটা জানা হোক, তারপর বাকি সব। তুমি বরং বাইরে দেখা উচিত। আমাদের চেনা শহরটা বৃষ্টি ভিজে কেমন অজানা রূপে ধরা দিয়েছে আমাদের চোখে। আমি ব্যোমকেশের কথায় বাইরে তাকালাম। সত্যি এক অচেনা শহর। বড় রাস্তার পাশে গাছগুলো বৃষ্টি ভিজতে ভিজতে কেমন যেন চুপসে আছে। মাঝে মাঝেই অল্প হাওয়ায় দুলতে দুলতে তারা যেন মাথা নাড়িয়ে গায়ে জমা জল ছেড়ে নিচ্ছে। আমাদের রিক্সাটা বেশ দ্রুত বেগেই চলছিল, তাই চারপাশের দৃশ্য খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছিল। একটানা বৃষ্টি পড়ে যাচ্ছে সেই আগের মতোই। রিক্সার হুডটা বৃষ্টির জল সহ্য করতে করতে মাঝে মাঝে জল ছড়িয়ে দিচ্ছে। আমি সেই দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। দেখলাম একটা ছোট্ট ডোবা মতো, তার উপরেই বৃষ্টির জল পড়ে গোটা ডোবাটা জুড়েই একটা জালির মতো ঢেউ সৃষ্টি হয়েছে। সময়টা কিন্তু দারুণ উচিত। কোথায় এই বৃষ্টির সময় বাড়িতে বসে জমিয়ে খাওয়া দাওয়া করব, তার বদলে রওনা হতে হচ্ছে অজানা জায়গায়। সে কি ব্যোমকেশ, অজানা জায়গা কেন? সেই কৃষ্ণনগরের কেসটার কথা কি তুমি ভুলে যাচ্ছ? দেখো, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ কিন্তু খুব বেশি দূরে নয়। নবদ্বীপ কিন্তু এই প্রথমবার। ইতিহাস ঘাটলে দেখা যায় নবদ্বীপেই প্রথম ব্রাহ্মণ অর্থাৎ বৈষ্ণব ধর্ম মাথা তুলেছিল। চৈতন্যদেব নামের একজন বৈষ্ণব এই ধর্মের প্রবর্তন করেন। তবে এই পথ কিন্তু খুব একটা সুগম ছিল না। বিশেষ করে বাধা এসেছিল শাক্ত ধর্মের অনুগামীদের থেকে, অর্থাৎ যারা শক্তি পুজোর অনুগামী। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব জানলে কোথা থেকে? ভারতবর্ষের হিন্দু ধর্মের বিভিন্ন ভাগ আর তাদের বিস্তারিত আলোচনা সম্পর্কে কোনো একটা বইতে পড়েছিলাম। আজ সকালে চিঠিটা পড়ার পরে সেই বিষয়টা একবার মনে মনে ঝালিয়ে নিলাম। আচ্ছা ব্যোমকেশ, মায়াপুরীর যে সম্প্রদায়ের সাথে এই চিঠির প্রেরক গোপাল নারায়ণের পরিবারের সুসম্পর্ক ছিল বলে চিঠিতে জানা গেছে, তা কি সেটা কি কোনোভাবে এই বৈষ্ণব সম্প্রদায়ের কথাই? যতদূর সম্ভব তাই। আর যেহেতু গোপাল নারায়ণ পূর্বপুরুষের কথা বলছে, তার মানে হয়তো তিনি অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা সময়কে বাঁচিয়ে রাখার জন্য চিঠিতে আমায় তার বাড়ির ইতিহাস নিয়ে লিখতে বলেছেন। আর খুনিও বোধ হয় এই ব্যাপারের সাথে জড়িত আছে। হয়তো খুনি কে তা গোপাল নারায়ণ জানে না, তবুও আমায় ডাকা যাতে কোনো একটা গোপন সত্যির সামনে আসে। আচ্ছা এই ব্যোমকেশ, চলো, এসে পড়েছি। আমি আর ব্যোমকেশ আমাদের ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম। রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা স্টেশনের দিকে এগোতে শুরু করতেই এবারে বৃষ্টিটা আরও জোরে নামলো। আমরা একরকম দৌড়ে স্টেশন চত্বর থেকে প্ল্যাটফর্মে ঢুকলাম। তারপর অপেক্ষা। গাড়ি এখনো আধ ঘন্টা পরে। আমার মনে মনে অধৈর্য লাগলো, কিন্তু ব্যোমকেশকে দেখে মনেই হলো না যে তার মাথায় এই কেসটা নিয়ে সামান্যতম চিন্তাও আছে। বেশ নিশ্চিতভাবেই সে একটা বাংলা গানের সুর ভাসতে ভাসতে এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটল। একটা চোর চোর বলে চিৎকার শুনে সামনে তাকাতেই দেখি একটা বছর 25-26-এর ছেলে ছুটে আসছে আমাদের দিকে, আর তার পিছনে একজন বয়স্ক ভদ্রলোক চোর চোর বলে চিৎকার করতে করতে ছুটে আসছেন। সামনের ছেলেটা আমার সামনে এসে পড়েছে। আমি কি করব ভাবতে না ভাবতেই হঠাৎই ছেলেটি হাওয়ায় সামান্য উড়ে গিয়ে একটা আছাড় খেল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি ব্যোমকেশ হাসছে। ছেলেটার হাতে ধরা ব্যাগটি মাটিতে লুটোচ্ছে। চোখের পলকে ব্যোমকেশ ছুটে গিয়ে ছেলেটার একটা হাত ধরে তুলতে লাগলো। ততক্ষণে পিছনের ভদ্রলোক আমাদের কাছে এসে পড়েছেন। ছেলেটি ব্যোমকেশের হাত ধরে অর্ধেক উঠে হঠাৎ করে একটা ধাক্কা মেরে ব্যোমকেশকে ফেলে দিয়ে আবারও ছুটতে লাগলো। বয়স্ক ভদ্রলোক আমাদের সামনে এসে ব্যোমকেশকে লক্ষ্য করে বলল, আপনি আপনি ঠিক আছেন তো?
হ্যাঁ, আমি ঠিক আছি। আচমকা এমন ধাক্কা দিয়ে বসলো তাই বুঝতেই পারিনি। আপনার কোথাও চোট লাগেনি তো? না, আপনার ব্যাগটা পেয়েছেন তো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যদি না থাকতেন তাহলে যে কি হতো আজ। এ তেমন কিছুই নয়, আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করতো। আপনার ব্যাগটা দেখে নিন, সব ঠিকঠাক আছে তো? ভদ্রলোক ব্যাগটা খুলিয়ে দেখে নিয়ে এবারে হেসে বললেন, হ্যাঁ, চোর এটা খোলার সময়ই পাইনি। আসলে একটু অন্যমনস্ক হয়েছে কি, পাশ থেকে ব্যাগটা তুলে নিয়েছে। আপনার নামটা তো জানা হলো না। ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সী। মানে আপনি সেই স্বনামধন্য গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? হ্যাঁ, আমি সেই ব্যোমকেশ, তবে গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। ভদ্রলোকের আগ্রহ যেন আরও বেড়ে গেছে এবার। তিনি উৎসাহিত হয়ে বললেন, তার মানে উনি অজিতেশ রায়? ওনার লেখা থেকেই তো আপনার রোমাঞ্চকর সব কেসের কথা জানা যায়। তা আপনারা চললেন কোথায়? নিশ্চয়ই নতুন কোনো কেসের সমাধানে। সেরকম কোনো ব্যাপার নয়, আমরা নবদ্বীপ চলেছি একটা নিমন্ত্রণ রক্ষা করতে। নবদ্বীপ? আরে আমার বাড়িও তো নবদ্বীপেই। নবদ্বীপের কোথায় যাবেন বলুন? দেখা গেল যে আমাদের গন্তব্য থেকে ওই ভদ্রলোকের বাড়ি খুব বেশি দূরে নয়, অন্তত তিনি তো তাই বললেন। আমাদের ট্রেন এদিকে এর মধ্যেই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, তাই আর সময় নষ্ট না করে আমরা উঠে পড়লাম। ভদ্রলোক বললেন তার আরেকজনের সাথে অন্য কামরায় ওঠার কথা আছে, তাই তিনি সেদিকে চলে গেলেন। আমরা ট্রেনে উঠতেই আমি এবার ব্যোমকেশকে বললাম, ভদ্রলোক বড় অদ্ভুত, তাই না ব্যোমকেশ? কেন? দেখো, ভদ্রলোক বললেন তিনি যাচ্ছেন নবদ্বীপ, অথচ উনি বসেছিলেন কিন্তু ওই প্ল্যাটফর্মে। সে তো হতেই পারে, শুনলে না তার একজনের সাথে দেখা করার কথা ছিল, তার জন্যই অপেক্ষা করছিলেন হয়তো। আচ্ছা, ওই ব্যাগে কি ছিল বলো তো? একটা ডায়েরি আর কিছু কাগজপত্র। বাবা, হে কি, তুমি কি করে জানলে? যখন ভদ্রলোক ব্যাগ খুলে সব ঠিক আছে নাকি দেখে নিচ্ছিলেন তখনই। তবে একটা ব্যাপার। কি? ব্যোমকেশ এ কথার উত্তর দেওয়ার আগেই গাড়ি হুইসেল বাজিয়ে ছেড়ে দিল, এবং সেই সঙ্গেই আরো 2-3 জন হুড়মুড় করে এসে উঠে পড়লো আমাদের কামরায়। তাই ব্যোমকেশ আর কিছু না বলে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবুজের আবরণ চোখে পড়ল লাইনের দুধারে। সার সার গাছ আর চাষের জমি, মাঝে মাঝে ছোট ছোট জঙ্গল শুরু হয়েছে, আর তাদেরই ফাঁকে কোথাও কোথাও দু একটা ছোটখাটো বাড়ি। চাষের জমিতে জল দেওয়ার জন্য ছোট ছোট জলাধার বানানো হচ্ছে জমির পাশে। বৃষ্টি কিন্তু তখনও পড়ে চলেছে। এর মাঝেই ব্যোমকেশ বলে উঠল, এদিকে না এলে বোঝাই যায় না শহরে আমরা কত দূষণের মধ্যে বাস করি। এখানে হাওয়া কত স্বচ্ছ, কত সুন্দর। এভাবে চলতে থাকলে কিছু বছরের মধ্যেই আবহাওয়ার বিপুল পরিবর্তন ঘটে যাবে, যা আর পূরণ করা যাবে না। হ্যাঁ, তবে ইচ্ছে করে তো আর মানুষ এসব করছে না। মানুষ উন্নত হচ্ছে, তাই উন্নতির স্বার্থে করা কাজের মধ্যে এটা একটা খারাপ দিক বলেই ভেবে নিতে হবে। জেনে শুনে করা ভুল নয় অজিত, অন্যায়। এই অন্যায়ের ফল দেখার জন্য আমরা হয়তো ততদিন থাকবো না, ভোগ করবে আমাদের পরবর্তী প্রজন্ম। হ্যাঁ, হয়তো তাই। এর বেশি কোনো উত্তরই আমার কাছে ছিল না। আমরা চুপ করে দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে মোহচ্ছন্নের মতো বসে রইলাম। একটার পর একটা স্টেশন চলে যেতে লাগলো, এবং সেই সাথে আমাদের কামরায় লোকের সংখ্যার বদল হতে লাগলো। আমি দেখলাম ব্যোমকেশ আর চোখে প্রত্যেকটি যাত্রীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সবাই অতি সাধারণ যাত্রী, আলাদা করে বলার মতন কিছুই নেই। শুধু কামরার শেষের দিকে দাঁড়ানো একটা লোক বারংবার আমাদের দিকে তাকাচ্ছে। লোকটার পরনে নীল রঙের জামা আর কালো রঙের প্যান্ট, মাথার চুল সুন্দর করে আঁচড়ানো, নিটোল কামানো দাড়ি মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে, পুরু গোফ। ভদ্রলোকের সাথে দুবার চোখাচোখি হতেই তিনি হাসলেন, তারপর আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। ব্যোমকেশ আমায় কানে কানে বলে দিল যেন বেফাস আমি কিছুই বলে না দিই। ভদ্রলোক আমাদের একদম সামনে এসে বললেন, নমস্কার, আপনি অজিতেশ রায় তো? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি নির্মল সামন্ত। আমার ছেলে আপনার বড় ভক্ত।
আপনার শেষ বইটা কার্নিং স্ট্রিটে খুন খারাপি, ওটা আপনার ছবি ছিল তো প্রথম পাতায়। এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আমার বইয়ের প্রকাশক আমায় আগেই বলেছিলেন এবার বইয়ের লেখক পরিচিতির সাথে একটা ছবিও থাকবে, তাই জন্যই আমার ছবি তুলেও নিয়ে গেছিল ওরা। ব্যাপারটা আমার মাথাতেই ছিল না। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার। বইটা পড়েছেন নিশ্চয়? একটা গোটা দিন পড়ে শেষ করেছি মশাই, মনে হচ্ছিল একটা সিনেমা চলছে। আচ্ছা, ওই বইয়ের পুরো ঘটনা কি সত্যি? প্রায় 90%। খুব সামান্য যা বাইরে থেকে যুক্ত হয়েছে তাতে সত্যিটা কিছুই বদলায়নি। আপনার সেই গোয়েন্দা বন্ধু কোথায়? আমি পাশে হাতে দেখিয়ে ব্যোমকেশকে দেখাতে যেতেই দেখি সে নেই। কিছুটা অবাক আর বিরক্তি হয়ে বললাম, এই এখানেই ছিল, বা কোনো কাজে গেছে হয়তো। বেশ, পরের বার না হয় দেখা করে নেব। আমার স্টেশন এসে গেছে, চলি। ভদ্রলোককে নেমে যেতেই দেখে ব্যোমকেশ এসে উঠল। এ কি ব্যোমকেশ, কোথায় গেছিলে তুমি? দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। অজিত, একটা কথা মাথায় রেখো, আমরা কিন্তু কেসের জন্য যাচ্ছি। সবসময় আমাদের পরিচয় দিয়ে ফেলাটা কিন্তু আমাদের সমস্যায় ফেলতে পারে। হ্যাঁ, তবে এখানে আবার সমস্যা কিসের? এখানে কি সেই খুনির লোক আছে বলতে চাইছো? টাকাটাও কিন্তু অস্বাভাবিক নয়। এক কামরায় যে নবদ্বীপ বা আমাদের গন্তব্যস্থানের কেউ নেই তা তুমি নিশ্চিত কি করে? এবারে আমার কাছে ব্যাপারটি পরিষ্কার হলো। আরে তাই তো, কে কোথায় বসে আমাদের কথা শুনছে বা লক্ষ্য রাখছে তার তো কোনো ঠিক নেই। আমি কিছু বলতে যাওয়ার আগেই ব্যোমকেশ এবার বলল, এই চলো এসো, কৃষ্ণনগর ঢুকছে। আমি আমার ব্যাগটা হাতে নিয়ে ব্যোমকেশেরটা তার হাতে দিতেই ব্যোমকেশ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য রাস্তা আছে গরু বা ঘোড়ায় টানা গাড়ি। আমরা ঘোড়ার গাড়ি ধরলাম। ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠে বসতেই চলতে শুরু করলো ঘোড়ার গাড়ি। স্টেশনের কাছাকাছি জায়গাটা একটু জনবহুল হলেও তারপর থেকেই আবারও একটু দূরে দূরে জনবসতির চিহ্ন। গারোয়ানের সাথে কথায় কথায় জানা গেল বেশ কিছুটা সময় লাগবে স্বরূপগঞ্জ পৌঁছাতে। আমরা ব্যাগের উপর হেলান দিয়ে বসলাম। হালকা ফুরফুরে হাওয়ায় বেশ একটা তন্দ্রা এসে গেল। এ সময়টা আসলে বাড়িতে ঘুমানোর সময়, তাই এরকম একটা আবহাওয়া আর হাওয়ায় আমার তন্দ্রা এসে গেল কিছুক্ষণের মধ্যে। আর এই বিষয়টায় ঘোড়ার গাড়ির দুলুনি যেন আরো বেশি সাহায্য করছিল। যখন আমি চোখ খুললাম দেখি ব্যোমকেশ গারোয়ানের সাথে খাস গল্প জুড়ে দিয়েছে। এখানে এসেছেন যখন একবার মায়াপুর ঘুরে আসবেন বাবু, বড় ভালো লাগবে। একটা কাজে এসেছি, দেখি যদি সময় হয় অবশ্যই যাব। নারায়ণ বাড়িতে যাবেন তো আপনারা? হ্যাঁ, গোপাল নারায়ণ বাবুর কাছে। ও বাড়ির নাম নারায়ণ বাড়ি বুঝি? আমার বাড়ি তো এদিকে, কিন্তু মাঝে মাঝেই ভাড়া নিয়ে এদিক ওদিকে যেতে হয়, তাই এসব জানা আছে। নারায়ণ বাড়ির সাথে মায়াপুর মন্দিরের একটা সুসম্পর্ক আছে। ওদের আগেও পূর্বপুরুষরা অনেক টাকা দান করতো ওই মন্দিরের কাজে। ও আচ্ছা, তাই গোপাল নারায়ণ মানুষটা কেমন? যতদূর জানি ভালো, সেও মন্দিরের কাজে অনেক সাহায্য করেছে। তবে শুনেছি গোপাল নারায়ণ বাবুর ছেলে গোবিন্দ নারায়ণ নাকি ওসব পছন্দ করেন না, ভগবান কিছুই মানেন না। তা এই নিয়ে কোনো সমস্যা হয়েছে কি, মানে দুজনের মধ্যে? সেসব তো আমি জানি না। আচ্ছা, গোপাল নারায়ণ কি জমিদার ছিলেন? জমিদার না বাবু, রাজার বংশধর। বাণিজ্য করে অনেক টাকা করেছিল। এই জায়গা দখল করে বসেছিল তারা, তারপর প্রজা বসায় আস্তে আস্তে, পরে তো গোটা জায়গা জুড়ে বসতি তৈরি হয়ে যায়। ওদের কথার ফাঁকে আমি বললাম, আচ্ছা এই গোপাল নারায়ণ কি খুব অসুস্থ? বয়স তো অনেক হয়েছে, হতে পারে। আমি 2 সপ্তাহে 2-3 বার যাই ওদিকে। এই আজ যেমন আপনাদের নিয়ে যাচ্ছি সেইভাবে জানা নেই, লোকে মুখে শোনা বেশিরভাগ। এরপর আর কোনো কথা হলো না। ঘোড়ার গাড়ির টকবক শব্দ আর মাঝে মাঝে পাশ থেকে চলে যাওয়া 2-1 লোক কিংবা অন্য গাড়ি। আমাদের গাড়িটা এবার আস্তে আস্তে মন্থর হলো। একটা বড় অট্টালিকার মতন বাড়ির সামনে দাঁড়াতে গারোয়ান বলল, নিন বাবু, নারায়ণ বাড়ি এসে গেছে। আমরা আমাদের ব্যাগপত্র নামিয়ে নিয়ে গারোয়ানের ভাড়া মিটিয়ে দিতেই সে চলে গেল। আমরা গেটের সামনে গিয়ে দাঁড়াতেই একজন দারোয়ান এসে আমাদের দেখে বললেন, কাকে চাই? গোপাল নারায়ণ বাবু আমাদের আসতে বলেছেন।
গোপাল নারায়ণ বাবু, মানে বড়বাবু, কিন্তু তিনি তো অসুস্থ। আচ্ছা, আপনাদের যে তিনি ডেকে পাঠিয়েছেন তার কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ যেন তৈরি ছিল। ব্যাগ থেকে চিঠিটা বার করে দারোয়ানের হাতে দিয়েই বলল, এই যে গোপাল নারায়ণ বাবুর চিঠি। দারোয়ান চিঠিটা হাতে নিয়ে দেখে বলল, আপনারা একটু দাঁড়ান, আমি ভিতরে একবার জানিয়ে আসি। আমরা দুজন দাঁড়িয়ে রইলাম। দারোয়ান বাড়ির ভেতরে চলে গেল। আমি এবার বাড়িটার দিকে তাকালাম। বড় গেটটা পেরিয়ে ভেতরে দুপাশে বাগান দেখা যাচ্ছে। তার মাঝখান দিয়ে পাথর বিছানো রাস্তা সোজা চলে গেছে সামনের দিকে বাড়িটা পর্যন্ত। 3 তলা বড় বাড়িটার দোতলায় ব্যালকনি এখান থেকেই দেখা যাচ্ছে। 3 তলাটাও তাই। একটু পুরনো ধাঁচের বাড়িটার রং সাদা আর কালোর মধ্যে। কালো বলতে অনেকটা ছাই রঙের। হয়তো গোটা বাড়িটাই একসময় সাদাই ছিল, তবে সময়ের সাথে সাথে ওই রংটাও তার গায়ে পড়েছে। দোতলার ওপরের ব্যালকনিতে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। এখান থেকেও স্পষ্ট বোঝা যায় যে তিনি আমাদের দিকেই তাকিয়ে আছেন। দারোয়ান বাড়ির সামনে গিয়ে উপর দিকে তাকিয়ে কি যেন বলল। তারপর মহিলা হাতের ইশারায় কিছু নির্দেশ দিতে সে আবারও ফিরে আসতে লাগলো। আমাদের কাছে এসে বলল, আপনারা আসুন। বড় গেট খুলে আমাদের নিয়ে দারোয়ান ভেতরে ঢুকলো। পাথর বিছানো রাস্তা পেরিয়ে যেতে যেতে দুদিকেই নানান রঙের ফুলের শোভা দেখতে পেলাম। আমরা দরজার কাছে পৌঁছাতেই সেই দোতলার ভদ্রমহিলা নেমে এলেন আমাদের সামনে। তিনি আমাদের দিকে সন্দেহর চোখে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ হাত জড়ো করে বলল, নমস্কার, আমায় গোপাল নারায়ণ বাবু ডেকে পাঠিয়েছেন। ভদ্রমহিলা আমাদের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে শক্ত গলায় বললেন, কি কারণে ডেকেছেন? নারায়ণ বাড়ির ইতিহাস ও তাদের পূর্বপুরুষের গল্প নিয়ে একটা বই লেখার জন্য আমায় ডেকে পাঠিয়েছেন। ওনার শারীরিক অসুস্থতার কথাও আমায় জানিয়েছেন। এই ওনার চিঠি। ব্যোমকেশ এইবার চিঠিটা হাতে ধরে এগিয়ে দিল ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলা ভালো করে চিঠিটা দেখে নিয়ে গলা তুলে ডাকলেন, রামু, রামু। একজন মধ্যবয়সী লোক গামছা কাঁধে এসে দাঁড়ালো। রামু, ওনাদের নিয়ে দোতলায় যাও, 2 ঘর ওদের জন্য খুলে দাও। আর বাবার শরীর কেমন আছে একবার খোঁজ নিয়ে আমায় জানাও। আরে আসুন আসুন বাবুরা আসুন। আপনারা বিশ্রাম নিন, বাবার শরীর এখন একটু খারাপ। আমি সময় মতো আপনাদের জানিয়ে দেব। আমি আর ব্যোমকেশ রামুর পিছু পিছু এগিয়ে গেলাম দোতলার দিকে। মাথার ওপর পুরনো আমলের কড়িবর্গা। 2-1টা পায়রা এদিক ওদিক থেকে উড়ে যেতে লাগলো মাঝে মাঝে। আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। গোল গোল থামের সিঁড়ি, পায়ের নিচে ঠান্ডা মেঝে। পুরনো দিনের বাড়িতে এরকমটা দেখা যায়। আমাদের পাশাপাশি 2টো ঘর দেখিয়ে রামু গামছা দিয়ে মুখ মুছতে মুছতে চলে গেল। এদিকটায় বেশ গরম। আমি নিজের ঘরে ব্যাগটা রেখে বিছানার উপর বসতেই দেখি ব্যোমকেশ তার ঘর ছেড়ে আমার ঘরে এসে বসেছে। আমি বললাম, আচ্ছা, গোপাল নারায়ণ বাবুর শরীর কি সত্যিই খারাপ ব্যোমকেশ? চিঠিতে তো তা লেখাই ছিল। তাছাড়া ওই ভদ্রমহিলার কথা শুনে তো মনে হলো ব্যাপারটা সত্যি। তাহলে তো তার সাথে দেখা করার সম্ভাবনাটা অনেকটাই কমে গেল। আর এদিকে তার সাথে দেখা না হওয়া পর্যন্ত তো আমাদের কাজ কিছুই এগোবে না। অতিরিক্ত খারাপ না হলে আমার মনে হয় আজই দেখা মিলবে, কারণ আমরা এসেছি জানতে পারলে গোপাল নারায়ণ বাবু নিশ্চয়ই দেখা করতে চাইবেন। না হলে আমাদের এখানে আসার পেছনে যে কারণ আছে তা তো আমাদের তিনিও জানাতে পারবেন না। আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন তারই। হ্যাঁ, সে তো ঠিক। তবে আমার কথা শেষ হওয়ার আগেই একজন মহিলা এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের স্নানের জল দেওয়া হয়েছে, স্নান সেরে নিন আপনারা। আর কোনো কথা না বাড়িয়ে প্রথমে ব্যোমকেশ ও পরে আমি স্নান সেরে এলাম। শরীরটা বেশ ঝরঝরে লাগলো স্নান সেরে। গরম জলে স্নান করে ক্লান্তি দূর হলো। এরপরে আমাদের ঘরেই খাবার দেয়া হলো। সেই মহিলাই জানিয়ে দিয়ে গেল বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তাই যাতে আমরা কিছু মনে না করি। আমাদের মনে করার মতো কিছু ছিল না।
ব্যোমকেশকে দেখে মনে হলো সে যেন ছুটি কাটানোর জন্যই এখানে এসেছে। খেয়ে দিয়ে নিয়ে নিজের ঘরে গিয়ে একটা ঘুমও দিয়ে নিল। আমি আর কি করি, নিজের ঘরেই বসে আমি একটা বই খুলে শুয়ে পড়লাম। তারপর যে কখন ঘুমিয়ে পড়েছি মনেই নেই। আমার ঘুমটা ভাঙল ব্যোমকেশের ডাকে। আমি উঠে বসতেই ব্যোমকেশ বলল, এই চলো অজিত, দেখা করার অনুমতি মিলেছে, দেরি করো না আর। আমি দেখলাম বাইরে রামু দাঁড়িয়ে আছে। আমি উঠতেই ব্যোমকেশ বাইরে বেরিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করলাম। গোপাল নারায়ণ বাবুর ঘরটা 3 তলায়। সে ঘরের দরজা ভেজানো ছিল। রামু সেটা ঠেলে খুলে দিয়ে বলল, বড়বাবু, বড়বাবু, ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন কলকাতা থেকে। বিছানার উপর একজন শুয়েছিলেন। রামুর কথা শুনে তিনি উঠে বসলেন। এক সময়ের রাজার বংশধরের শরীর কঙ্কালসার, যেন চামড়ার নিচে হাড়গুলো পর্যন্ত গোনা যায়। শরীরের চামড়া একেবারে ঝুলে পড়েছে। মুখের অবস্থাও তেমনই। অতি কষ্টে রামুর হাত ধরে তিনি উঠে বসে বালিশে হেলান দিলেন। তারপর রামুকে বললেন, রামু, তুই এখন আয়, আর যাবার সময় দরজাটা ভিজিয়ে দিবি। এ বাবু, এ চা কি এই ঘরে দিয়ে যাব? হ্যাঁ, দিয়ে যা। তো এই ঘরে এখন তুই ছাড়া যেন আর কেউ না আসে। রামু একটু ইতস্তত করে বলল, যদি ছোট রানীমা জিজ্ঞাসা করে কিছু? সব কি আমাকেই বলে দিতে হবে? নিজের বুদ্ধি দিয়ে কিছুই করতে পারিস না নাকি? যদি জিজ্ঞাসা করে বলবি ওরা এ বাড়ির ইতিহাস নিয়ে বই লিখতে এসেছে, তাই এ সময় কেউ এ ঘরে আসুক আমি চাই না। রামু মাথা নাড়িয়ে চলে যেতেই গোপাল নারায়ণ হাত জোর করে আমাদের নমস্কার জানালো। এই কি করছেন? আপনি আমাদের চেয়ে অনেক বড়, আর তাছাড়া আপনি রাজার বংশধর। রাজা? একটু তাচ্ছিল্যেরই হাসি যেন হাসলেন গোপাল নারায়ণ। তারপর বললেন, সে এক সময় ছিল আমাদের পূর্বপুরুষরা, কিন্তু সেসব দিন চলে গেছে। এখন তো ব্যবসা আর জমি জমার আয় থেকেই আমাদের গ্রাসাচ্ছাদন হয়। কৃষ্ণের ইচ্ছায় এখনো আমি বেঁচে আছি। সময় তো হয়েই এলো। আপনার শারীরিক সমস্যাটা ঠিক কি বলুন তো? সমস্যা যে অনেক ব্যোমকেশবাবু। খাওয়া দাওয়া প্রায় কমেই গেছে, রাতে ঘুম হয় না, হাঁটা চলা করতে পারি না। এভাবে যে কৃষ্ণ কেন বাঁচিয়ে রেখেছে তা সেই জানে। আপনি যে আমায় চিঠি পাঠিয়েছিলেন তা আমি পেয়েছি। আপনাকে ওভাবে চিঠি লেখার জন্য ক্ষমা চাইছি। আসলে ওভাবে না লিখলে ও চিঠি বাইরে যেতে দিত না ওরা। তা আমি চিঠি পড়েই বুঝতে পেরেছি, কারণ আপনার সাথে আমার এর আগে কখনোই দেখা হয়নি। তবু আপনি এতটা জোর দিয়ে যখন চিঠিটা লিখেছেন, তাহলে বুঝতে হবে আপনি নিশ্চিত হয়েই লিখেছেন। এবার বলুন তো, খুনটা কি আপনি ওই জানালা দিয়ে দেখেছেন? ব্যোমকেশের এই কথা শুনে শুধু গোপাল নারায়ণ বাবুই নয়, আমিও অবাক হয়ে গেলাম। গোপাল নারায়ণ সেভাবেই বলে উঠলেন, আমি তো চিঠিতে শুধু একটা খুনের কথাই লিখেছিলাম, যদিও তা লেখা ছিল খামের স্ট্যাম্পে। কিন্তু খুনটা যে আমি ওই জানলা দিয়েই দেখেছি তা আপনি জানলেন কি করে? খুব সহজ। আপনি নিজেই বলেছেন আপনি হাঁটাচলা করতে পারেন না। আপনার বিছানার পাশেই জল রাখা। জল খাবার জন্য আপনাকে শুধু হাত বাড়ালেই হয়ে যায়। তাই আপনার পক্ষে অন্য কোথাও গিয়ে খুনটা দেখা সম্ভব নয়। তার মানে ওই জানালাটা, যেটা আপনার মাথার কাছে, আপনি বালিশে হেলান দিয়ে ওটা আপনার উল্টো দিকে হলেও খুব সম্ভবত আপনি কোনো শব্দ শুনে ওদিকে তাকিয়েছিলেন। যেহেতু আপনার রাতে ঘুম হয় না, তাই সম্ভবত রাতে খুনটা হয়েছিল, কারণ দিনে হলে অন্য কারোরও দেখার সম্ভাবনা ছিল। আপনার বুদ্ধির কথা আমি এর আগে শুনেছিলাম, আজ তা নিজের চোখে দেখলাম। আমার মনে হয় আপনিই পারবেন এই রহস্যের সমাধান করতে। অবশ্যই আমি চেষ্টা করব, তবে তার জন্য আপনাকে আমায় সবটা খুলে বলতে হবে। যে
সব বলবো বলেই তো আপনাকে ডাকা। আমি আর ব্যোমকেশ এতক্ষণ বিছানার এক পাশে বসেছিলাম। এবারে ব্যোমকেশ উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। এমন সময় রামু এসে জানালো যে ডাক্তার এসেছেন গোপাল নারায়ণ বাবুকে দেখতে। আমরা থাকতে থাকতেই ডাক্তার এসে ঢুকলো। শরীর কি আগের থেকে ভালো মনে হচ্ছে? আর শরীরের দোষ কি, সময় তো হয়েই এলো। ওই ওষুধ কি আর আমায় আটকে রাখতে পারবে? মনের জোর হারালে চলবে না, কিন্তু এখনো অনেক দিন আপনাকে বাঁচতে হবে। আর ঘুমের ওষুধ আপনি খাচ্ছেন না শুনলাম। জোর করে ঘুমোলে যে খারাপ সব স্বপ্ন দেখি, ভালোভাবে ঘুমোলে তো ভালো স্বপ্ন দেখব। আপনার এই স্বপ্ন দেখার ইচ্ছেটা আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আপনারা কি ঠিক আপনাদের তো চিনতে পারলাম না। ওরা আমার অতিথি, আমাদের পরিবারের ইতিহাস নিয়ে বই লেখার জন্য ওনাদের ডাকা। বাহ, এ তো ভালো কথা। আচ্ছা, আপনাদের সেই ইমোর্টালিটির গল্পটা ওদের বলবে না? ওটা থাকলে বেশ ভালো হবে কিন্তু ব্যাপারটা। ডাক্তার গোপাল নারায়ণ বাবুর প্রেশার আর পালস চেক করে বললেন, বেশ সুস্থই আছেন আপাতত। ওষুধগুলো কিন্তু চলবে। হ্যাঁ, আমি চলি। বলেই ডাক্তার বেরিয়ে যেতেই রামু চা নিয়ে ঢুকলো। আর কিছু ভাজা, সেগুলো রেখে যাওয়ার আগে গোপাল নারায়ণ প্রশ্ন করলেন, রামু, খোকা ফিরেছে? না বাবু, এখনো তো ছোট বাবু ফেরেননি। ঠিক আছে, তুই যা। রামু বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলল, ইমর্টালিটি মানে অমরত্ব। গোপাল নারায়ণ একবার হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, অমরত্ব। আমার এক পূর্বপুরুষ অনেক কম বয়সে বাড়ি ছেড়ে চলে যান। সাধু বা ওই ধরনের কিছু হয়েছিলেন বোধহয়। তবে অনেক পরে আবার এ বাড়িতে ফিরে আসেন। তবে আসামের কোনো এক পাহাড়ি উপত্যকায় তিনি অমরত্বের কোনো এক জড়িবুটির সন্ধান পেয়েছিলেন। ঠিক যেভাবে তিনি এসেছিলেন সেভাবেই তিনি আবার চলে যান আচমকাই। তবে তার ভাই, মানে আমার প্রপ্রপিতামহ, তার কাছ থেকে ওই জড়িবুটির কথা আর তার সন্ধানের জায়গার কথা জেনে নিয়ে একটা ডায়েরিতে লিখে রাখেন। তবে তা নিয়ে কেউ পরে আর নাড়াচাড়া করেনি। সেই পূর্বপুরুষ আর ফিরে আসেননি এ বাড়িতে। আমরা চা খেতে খেতে শুনছিলাম সব। এবার ব্যোমকেশ বলল, সেই ডায়েরিটা কোথায় আছে? আমার কাছে, আমার ঘরেই। আচ্ছা, এবার সেই খুনের কথা বলুন। হ্যাঁ, ওটাই যে আসল কথা। প্রায় 5 দিন আগের কথা। সেদিন অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। ইচ্ছে করেই ঘুমের ওষুধ খাইনি। ঘুমের ওষুধ খেলে ঘুমটা হয়, কিন্তু খুব একটা ভালো হয় না। তাই জেগেই ছিলাম। আমার বই পড়ার অভ্যাস, তাই লাইট জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে একটা সময় লাইট নিভিয়ে দিয়ে আমি হেলান দিয়ে বসে অতীতের কথা ভাবছিলাম। হঠাৎ করেই একটা শব্দ আসে আমার কানে। শব্দটা কোন দিক দিয়ে এলো ভাবতে ভাবতে দেখি জানলার বাইরে পাঁচিলের ওপারে দুজন দাঁড়িয়ে কি যেন কথা বলছে। আমি আবার মুখ ঘোরালাম। কারা বা কি করছে তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করেই একটা চিৎকার শুনে তাকাতেই দেখি দুজনের মধ্যে একজন মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে আর আরেকজন তাড়াতাড়ি এ বাড়ির দিকেই আসছে। আমি ভালো করে তাকিয়ে দেখতে গেলাম, কিন্তু আমি যেহেতু বিছানা ছেড়ে উঠতে পারি না, তাই এর বেশি আর কিছুই দেখতে পেলাম না। আমি তখন এতটা ভয় পেয়ে গেলাম যে কি করব বুঝতে না পেরে জানলাটা বন্ধ করে দিলাম।
কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই। যখন ঘুম ভাঙলো দেখি জানলাটা বন্ধ। জানলা খুলে কিন্তু আমি আর কিছুই দেখতে পেলাম না। আপনি নিশ্চিত যে আপনি দুজনকেই দেখেছিলেন? আর তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছিলেন নাকি? আমি স্পষ্ট দেখেছি, কিন্তু তাদের মধ্যে কাউকেই আমি চিনতে পারিনি, কারণ রাতের অন্ধকার। আর কিছু লক্ষ্য করেছিলেন, মানে এমন কিছু যা দিয়ে অন্তত কিছু একটা অনুমান করা যায়? একটা জিনিস ব্যোমকেশ বাবু, যে লোকটা ফিরে আসছিল তার হাতে কিছু একটা ছিল, কিছু একটা নিয়ে ফিরে আসছিল সে। সেটা কি? তা আমার জানা নেই। এখন আপনি কি চাইছেন, মানে আমি কি সাহায্য করতে পারি আপনাকে? আমি চাই ওই খুনের তদন্ত হোক। কে মারা গেল আর কে মারলো তা নিয়ে একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না ব্যোমকেশ বাবু। আচ্ছা, আমায় একবার বাড়ির চারপাশ আর ওই খুনের জায়গাটা দেখতে হবে। আরেকটা কথা, মৃতদেহ কি উদ্ধার হয়েছে? সেটাই তো আশ্চর্যের। একটা খুন যে হয়েছে তা কেউ জানে না। এমনকি যখন রামুকে জিজ্ঞাসা করলাম তখন সে বলল সেসব কিছুই হয়নি, আমি নাকি ভুল দেখেছি। মানে আপনি ছাড়া সেই ঘটনার আর কোনো সাক্ষী নেই? না, আমার তো মনে হয় না। আচ্ছা বেশ, আমি তাহলে এখন আসি। আপনার যদি কিছু বলার থাকে আবার ডেকে পাঠাবেন। আমরা একটু বাইরেটা দেখে আসি। গোপাল নারায়ণ বাবুকে বিদায় জানিয়ে আমরা 3 তলার ব্যালকনিতে এসে দাঁড়ালাম। রামু দোতলার সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় বোধহয় গোপাল নারায়ণের ঘরেই যাচ্ছিল। ব্যোমকেশ তাকে ডেকে বলল, আচ্ছা রামুদা, এই বাড়ির পিছন দিকটায় দেখলাম একটা ঝিল মতো আছে। ওদিকটায় কি কেউ যায় না? কেমন জঙ্গল মতো হয়ে আছে। না বাবু, এ বাড়ির কারুর তো ওখানে যাবার দরকার পড়ে না। তবে মাঝে মাঝে বাইরের কেউ ওই ঝিলে মাছ ধরতে আসে। ওখানে যাওয়ার রাস্তা আছে কোনো? হ্যাঁ, বাইরের দিকে ওখানে যাওয়া যায়, কিন্তু কেন বলুন তো বাবু? ওদিকটা একবার ঘুরে আসতাম তাই। তা বেশ, যান না। রামু চলে যেতেই আমি আর ব্যোমকেশ সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। 1 তলায় নেমে দেখলাম আমাদের ডাকতে আসা সেই মহিলা ছাড়া আর কেউ নেই। আমরা বাইরে বাগানে নুড়ি বাঁধানো রাস্তায় হাঁটতে হাঁটতে ব্যোমকেশকে বললাম, দেখো ব্যোমকেশ, গোপাল নারায়ণ বাবুর কথাটা কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। রাতের বেলায় ওখানে কেউ যাবেই বা কেন? আর এত জায়গা থাকতে ওখানেই কেন? দেখো, উনি তো ভুলও দেখে থাকতে পারেন। তার জন্যই ওখানে একবার যাওয়া দরকার। মার্ডার স্পটে খুনি যদি কিছু রেখে যায়। আচ্ছা, তুমি তো গোপাল নারায়ণ বাবুর শারীরিক অবস্থা দেখেছ। এ অবস্থায় তিনি রাতের অন্ধকারে যা যা দেখেছেন তার উপর কি ভরসা করা যায়? আমি ভরসায় কাজ করি না অজিত, করি প্রমাণের উপর। কোথায় চললেন বাবুরা? এই আশেপাশে একটু ঘুরে দেখে আসবো আর কি। দিনকাল ভালো না বাবু। নতুন নতুন লোক ঘুরে বেড়ায় চারপাশে। আপনারা শহরের লোক, একটু চোখ কান খোলা রাখবেন। নতুন লোক মানে আমরা ছাড়া আর কেউ এসেছে এখানে? কয়েকদিন আগে একটা লোক ঘোরাফেরা করছিল বাড়ির আশেপাশে, তবে 3-4 দিন হলো তাকে আর দেখিনি। কাউকে খুঁজতে আসতো নাকি? দারোয়ান চারিদিকে একবার দেখে নিয়ে বলল, ছোট রানীমার সাথে কয়েকবার দেখাও করে, কি সব কথাবার্তাও বলেছিল। তারপর ছোট রানীমাই বারণ করে দিয়েছিলেন তাকে ভেতরে ঢুকতে দিতে। ব্যোমকেশ যেন কিছু একটা চিন্তা করলো, তারপর বলল, লোকটাকে কেমন দেখতে ছিল মনে আছে তোমার? হ্যাঁ, তা থাকবে না কেন? বেশ লম্বা আর রোগা চেহারা, আর চুলদাড়ি ছোট ছোট, কপালের একপাশে ছোট্ট একটা কাটা দাগ। এছাড়া আর কিছু? তা বাবু, আর তো কিছু না। তবে চোখ দুটো
কেমন যেন দেখে মনে হয় যেন কিছু একটা খুঁজছে। ব্যোমকেশ আর কথা বাড়ালো না, বলল, লোকটা যদি আবার আসে তাহলে আমায় একবার জানিও। না বাবু, ছোট রানীমা জানতে পারলে রাগ করবেন। ব্যোমকেশ তার হাতে একটা নোট গুজে দিয়ে বলল, ছোট রানীমা না জানতে পারলে রাগ করবে কি করে? দারোয়ান সম্মতি দিয়ে গেট খুলে দিতেই আমরা বাইরে বেরিয়ে এলাম। বাড়িটার পাঁচিল অনেকটা উঁচু। সেই পাঁচিল ধরে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির পিছন দিকটায় পৌঁছালাম। এদিকটায় কোনো বাড়ি ঘর নেই। মাঠের মতো ফাঁকা জায়গাটার ওপরে একটা ডোবা, আর চারিদিকটা ফাঁকা। দূরে বাড়িঘর শুরু হয়েছে। ব্যোমকেশ ডোবার কাছে গিয়ে দাঁড়ালো। ছোট্ট ডোবা, তার চারপাশে ছোট্ট ছোট্ট জঙ্গল মতন। ডোবার জলের উপর কচুরি পানার দাম। এদিকে যে বেশি কেউ আসে না তার প্রমাণ বিস্তর। প্রায় হাঁটু সমান ঘাস গজিয়ে উঠেছে এখানে ওখানে। ব্যোমকেশ বারবার বাড়িটার দিকে তাকিয়ে আর নিচের দিকে তাকিয়ে কি যেন একটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল। হে ব্যোমকেশ, তুমি কি খুনির ফেলে যাওয়া কোনো সূত্র খুঁজতে চাইছো? না মানে দেখো, 4-5 দিন হয়ে গেছে, এখনো কি তুমি ভাবছো যে তুমি পাবে কিছু? দেখো, সত্যি বলতে আমার তো মনেই হচ্ছে না যে এখানে কোনো খুন হয়েছে। চেষ্টা না করে আমি হাল ছেড়ে দিতে রাজি নই অজিত। আহা, সে না হয় বুঝলাম, কিন্তু এই জঙ্গলে যদি কিছু ফেলেও যায় কেউ, তা কি তুমি খুঁজে পাবে? পাবো অজিত, পাবো, নিশ্চয়ই পাবো। এই তুমি একটা কাজ করো, তুমি ডোবার দিক থেকে খুঁজতে শুরু করো, আমি না হয় বাড়ির দিক থেকে দেখি। অগত্যা ব্যোমকেশ আর আমি দুজনে দুদিক থেকে খুঁজতে শুরু করলাম। একই জলা জায়গা, তার উপর টানা বৃষ্টিতে অল্প কাদা হয়ে আছে, তাই বেশ কসরত করে আমাদের খোঁজ চালাতে হলো। কিন্তু অনেকক্ষণ খোঁজার পর যখন কিছুই পেলাম না, তখন আমি হতাশ হয়ে ব্যোমকেশকে কিছু বলতে যাব, তখনই দেখি সে একটা চামড়ার জুতো হাতে তুলে নিয়েছে, আর সেটাই ভালো করে দেখছে। কি সব তুলছো ব্যোমকেশ? একটা ছেঁড়া জুতো দিয়ে কি হবে? জুতোটা ছেঁড়া নয় অজিত, কাদা লেগে আছে বলেই ওরকম মনে হচ্ছে। আমি ব্যোমকেশের দিকে এগিয়ে যেতে যেতে বললাম, আর সে যাই হোক, এই এক পাটি জুতো দিয়ে কি করবে তুমি? বলতে বলতেই ব্যোমকেশের দিকে এগিয়ে গেলাম আমি। ততক্ষণে ব্যোমকেশ গাছের পাতা দিয়ে জুতোটা পরিষ্কার করছে কিছুটা। আমি কিন্তু এবার অবাক হলাম। আরে, এই জুতোটা তো চেনা চেনা লাগছে। ব্যোমকেশও আমার দিকে অবাক হয়ে তাকালো। এই জুতোটা, হ্যাঁ, এটা কোথায় যেন দেখেছি। আমার তখন বেশ সন্দেহ হতে শুরু করেছে। না না ব্যোমকেশ, এইটা বাঁ পায়ের, আমি যেটা দেখেছি সেটা ডান পায়ের। এবার ব্যোমকেশ উত্তেজিত হলো, বলল, খোঁজো অজিত, খোঁজো, কোথায় দেখেছো? আমার একটু একটু মনে ছিল যে কোথায় দেখেছি। ডোবার একদম পাড়ের দিকে আমি জুতোর ওই পাটিটা দেখেছিলাম মনে হলো। আমি তৎক্ষণাৎ সেদিকে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই সেটা খুঁজে পেলাম। ব্যোমকেশ দুপাটি জুতো হাতে নিয়ে ডোবার জলে ধুতে ধুতে বলল, তাহলে আমাদের হাতে রইল এক পাটি জুতো, একটা অদ্ভুত লোক যে ছোট রানীমার সাথে দেখা করতে আসতো, কিন্তু পরে ছোট রানীমা তাকে আর আসতে বারণ করেন, একটা খুন আর খুনির হাতে থাকা একটা জিনিস। এবার কিন্তু কেসটা গোলমেলে হয়ে যাচ্ছে ব্যোমকেশ। কোথায় গোলমাল হলো অজিত? এই যে জুতোটা, এটা আসলে কার? খুনির নাকি যে খুন হয়েছে তার? তা তো এখন বলা যাবে না অজিত, তার জন্য আগে জানতে হবে সেদিন রাত্রে এখানে কে কে এসেছিল আর কেন। তাহলে এবার আমাদের করণীয় কি? আমাদের প্রথম কাজ হবে বাড়ির সবার সাথে কথা বলে জানার চেষ্টা করা সেই লোকটার ব্যাপারে, আর সেদিন রাত্রে খুনের ব্যাপারটা আর কেউ দেখেছে নাকি তাও জানতে হবে। এ বাড়িতে মোট কতজন লোক আছে তুমি জানো কিছু? মোট 7 জন। গোপালনারায়ণ, গোবিন্দনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, কাজের লোক রামু, মালতী আর গণেশ, আর পাহারাদার। গোপালনারায়ণের আর এক ছেলে সত্যনারায়ণ বাইরে থাকেন, তিনি অবিবাহিতা। বাবা, এত খবর তুমি পেলে কি করে? চোখ কান খোলা রাখতে হয় অজিত। এই চলো এবার। আরে ওটা কি? বলে নিচু হয়ে ব্যোমকেশ কি যেন একটা তুলে নিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, দেখো অজিত। আমি দেখে বললাম,
কিন্তু এটা এখানে কি করে? যতদূর সম্ভব খুনি এখানে অপেক্ষা করছিল, সেই সময় এটা এখানে পড়ে যায়। তাহলে খুন একটা হয়েছে। জি, তবে খুনের মোটিভটা জানতে পারলে তদন্তের সুবিধা হবে। ব্যোমকেশ, তাহলে এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা দরকার। ব্যোমকেশ আমার এই কথা শুনে চিন্তিত মুখে বলল, সে তো দরকার হবে, তার আগে আর একটা কাজ করতে হবে। কি কাজ ব্যোমকেশ? এখন নয়, পরে বলবো। আমরা ভেজা মাটির ওপর ধীরে ধীরে পা ফেলে যখন বাড়ির দিকে ফিরে এলাম, তখন দেখি হাঁটুর নিচ পর্যন্ত লেগে রয়েছে ছোট্ট ছোট্ট চোরা কাটা। আবার এক বিপত্তি। নিজের ঘরে এসে জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে এলাম। পায়ের জুতোটা খুলে বাথরুমে ভালো করে ধুয়ে ঘরের এক পাশে রেখে দিলাম শুকোনোর জন্য। কিছুক্ষণ নিজের ঘরের জানলা দিয়ে তাকিয়ে রইলাম ডোবাটার দিকে। এখন আমারও বিশ্বাস হতে শুরু করেছে যে গোপাল নারায়ণ বোধহয় ভুল দেখেননি। জুতো জোড়াই তার প্রমাণ। সেগুলো একদম নতুন। এক পাটি ছিল বাড়ির দিকের পাঁচিলের কাছে, আর অন্য পাটি প্রায় ডোবার কাছাকাছি। কিন্তু একটা ব্যাপারে আমার খটকা লাগলো। তাই ব্যোমকেশের কাছে সেই ব্যাপারটা জানতে তার ঘরে যাওয়ার উদ্যোগ করতেই রামু এসে বলল, বাবু, আপনার সাথে যে বাবু এসেছিলেন না, উনি একটু বেরিয়েছেন। আপনাকে জানিয়ে দিতে বললেন, আপনার চা ধরুন। আমি মনে মনে একটু বিরক্ত হলাম। একটা সূত্র মিলেছে কি মিলেনি, আমায় ছেড়েই সে বেরিয়ে পড়ল। কিন্তু আমি জানি ব্যোমকেশ এমনই, তাই তার উপর রাগ করেও লাভ নেই। চা আমার ঘরেই দিতে বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই দেখি একজন 28-30-এর যুবক বড় গেট দিয়ে বাড়িতে ঢুকছেন। তার চলার সাবলীলতা দেখে মনে হলো এই হলো গোবিন্দ নারায়ণ, অর্থাৎ গোপাল নারায়ণের ছেলে। চা খেতে খেতে আমি গোটা কেসটা নিজের মতো করে সাজালাম। একটা খুন হয়েছে আজ থেকে 4-5 দিন আগে ওই ডোবার কাছে। খুনি খুন করে ফিরে আসার সময় ফেলে এসেছে একটা মোক্ষম সূত্র। তাছাড়া গোপাল নারায়ণ খুনির হাতে কিছু একটা দেখেছে। এত দূর থেকে সামান্য অন্ধকারেও তিনি যে নিশ্চিত হয়ে কথাটা বলছেন, তার মানে জিনিসটা নেহাতি ছোট নয়। প্রথমেই যে ভদ্রমহিলা আমাদের সাথে কথা বলেছিলেন, মানে লক্ষ্মীনারায়ণ, তার সাথে দেখা করতে একজন এ বাড়িতে আসতেন, অথচ হঠাৎ করে তাকে আর এখানে আসতে বারণ করেন তিনি। অন্তত দারোয়ানের কথায় তাই দাঁড়ায়। অর্থাৎ আমাদের খুঁজতে হবে দুইজনকে। একজন হলো সেই লোকটা, আর একজন খুনি। এই দুজনই একজন হওয়ার সম্ভাবনাও প্রবল, কারণ খুনের দিনের পর থেকে সম্ভবত সে এই বাড়িতে আসা বন্ধ করে দেয়। কিন্তু ব্যোমকেশ কি কারণে বাড়ির বাইরে গেল? সে কি কিছু সন্দেহ করেছে? অন্তত সে না আসা পর্যন্ত জানা যাবে না। আমি অপেক্ষা করতে করতে এবার বিছানার উপর গিয়ে বসলাম। আর ঠিক তখনই ঘরের বাইরে থেকে একটা কথা ভেসে এলো, ভেতরে আসতে পারি? আমি সচকিত হয়ে তাকিয়ে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে একটু আগেই বাড়িতে ঢোকা সেই গোবিন্দ নারায়ণ। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। তিনিও প্রতি নমস্কার জানিয়ে বললেন, বাবা আপনাদের কথা আমায় বলেছিলেন। আমিও চাইছিলাম যাতে আমাদের বাড়ির ইতিহাস নিয়ে একটা কিছু লেখা হোক, যাতে মানুষ জানতে পারে আমাদের পূর্বপুরুষরা নিজেদের সম্পত্তি ভুল হাতে দিয়ে কত বড় ভুল করেছেন। আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরছিল, কিন্তু সাথে সাথেই ব্যোমকেশের বলা একটা কথা আমার মাথায় এলো। তাই জন্য আমি একটু ভেবে নিয়ে বললাম, দেখুন, আপনি ঠিক কি বলতে চাইছেন তা আমি বুঝতে পারছি না, তবে লেখার জন্য আমাদের সবটা জানা দরকার। আমাদের মানে আপনার সাথে আরও কেউ আছে? আমি সুন্দরভাবে কায়দা করে কথাটি এড়িয়ে গেলাম। আসলে আমি যতটা শুনেছি, আপনার পূর্বপুরুষরা মায়াপুর মন্দিরে অনেক অর্থ দান করেছেন। আচ্ছা, আপনি কি তাই উল্লেখ করতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ভগবান বিশ্বাস করেন? দেখুন, বিশ্বাস অবিশ্বাস কোনোটার অতিরিক্ততাই আমার নেই।
তবে গোটা পৃথিবীর মানুষ যেখানে। আমার কথা শেষ হওয়ার আগেই গোবিন্দনারায়ণের গলা ঝলসে উঠল। আপনি একজন লেখক হয়েও এসব অন্ধবিশ্বাস মানেন? আমার কথাটা গায়ে লাগলো, কিন্তু এখন তাকে চটালে হবে না, তাই বললাম, হয়তো আপনি ঠিক, কিন্তু এই একটা বিশ্বাস একটা মানব জাতিকে কিন্তু এক সুতোয় বেঁধে রেখেছে। গোবিন্দনারায়ণ আর কিছু বলল না। আমি বুঝলাম এই সময়। বললাম, আচ্ছা, আপনার সাথে মায়াপুরের বৈষ্ণব সম্প্রদায়ের কোনো একটা সমস্যা হয়েছে বলে জানা গেছে। সেটা ঠিক কি যদি বলেন, মানে যদি কোনো সমস্যা না থাকে আর কি, সেটা কি যদি একটু ঠিক করে বলেন, মানে যদি কোনো সমস্যা না থাকে। সমস্যা নেই, বাবা তো আপনাদের সব বলার জন্যই ডেকেছেন। আসলে প্রতি বছর এই সময় মন্দির সংরক্ষণ আর মেরামতের জন্য একটা মোটা টাকা আমাদের পরিবার থেকে যায়। এবছরও সেই উদ্দেশ্যে কয়েকজন ইস্কনের সদস্য আর ব্রাহ্মণ এসেছিলেন, কিন্তু আমি তাদের সাফ জানিয়ে দিয়েছি এই বাড়ি থেকে আর কোনো সাহায্য তারা পাবে না। এমনকি বাবার পরে ইস্কনের সাথে আমাদের আর কোনো সম্পর্কও আমি রাখতে চাই না। তাই নিয়ে এই সমস্যার সূত্রপাত। আমি মনে করি যা নেই তার জন্য অর্থ খরচ করার চেয়ে সেই টাকায় পথের দুস্থ গরিবদের সাহায্য করলে বরং ভালো হবে। এই কথার উপর আর কোনো কথা বলা যায় না। এই মানুষটার প্রথমের কয়েকটা কথা শুনে তাকে অহংকারী আর আত্মচেতা বলেই মনে হয়েছিল, কিন্তু এই কথায় বুঝলাম তার মনটা অনেক উদার, অনেক বড়। আরেকটা প্রশ্ন আমার করতে বড্ড ইচ্ছে করছিল, কিন্তু তাতে যদি কোনো ভুল হয়ে যায় তাই আর করলাম না। ব্যাপারটা ব্যোমকেশের হাতেই ছেড়ে দিলাম। বললাম, আচ্ছা, আরেকটা বিষয়, আপনার কোনো এক পূর্বপুরুষের ডায়েরির কথা জানতে পেরেছি আপনার বাবার কাছে। ইমমর্টালি বিষয় নিয়ে কোনো জড়িবুটির কথা বলেছিলেন সেই ডায়েরিতে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনি কিছু বলতে পারেন? সবটাই শোনা, ডায়েরিটা আমি দেখেছি আগে, কিন্তু সত্যি বলতে কি ব্যাপারটা আমার ঠিক বিশ্বাস হয়নি। বাবার কাছেই থাকে ওটা। আচ্ছা, আপনি কি করেন গোবিন্দনারায়ণ বাবু? আমাদের একটা ব্যবসা আছে, সেটাই দেখাশোনা করি। কিসের ব্যবসা? কাঁসা পিতলের। তাছাড়া যা জমি জমা আছে আমাদের, তার চাষবাস। এমন সময় একজন মহিলা কাজের লোক এসে বলল, ছোটবাবু, ছোট রানীমা আপনাকে ডাকছেন। বেশ, আমি তাহলে এখন আসি, কেমন? পরে সময় পেলে আবার আসবো। গোবিন্দনারায়ণ বেরিয়ে যেতেই আমি আবারও ভাবতে বসলাম। এবারে এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাওয়ার ভাবনা, আর সেই ডায়েরি। না, কেসটা জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একমাত্র ব্যোমকেশ না এলে এর সমাধান হবে না। ব্যোমকেশ যখন ফিরল তখন প্রায় রাত। আমার ঘরে উকি মেরে বলল, এই অজিত, একবার আমার ঘরে এসো। আমি ওর ঘরে গিয়ে ঢুকতেই দেখি ব্যোমকেশ তার নীল খাতা আর পেন নিয়ে বসেছে। আমি তাকে বললাম, গোবিন্দনারায়ণের সাথে কথা হলো, লোকটা খুব একটা খারাপ নয়। ওনার জন্যই যদিও বৈষ্ণব সম্প্রদায়ের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, তবুও গোবিন্দবাবু তার জায়গা থেকে নড়তে নারাজ। নড়বেন কি করে? তার ব্যবসার বাজার যে বড়ই মন্দা। কোনোভাবে একটা বড় টাকা না জোগাড় করতে পারলে কোনোভাবেই ব্যবসাটা বাঁচাতে পারবেন না। অথচ এই ব্যাপারটা গোপাল নারায়ণকেও জানানো যাবে না। তিনি অসুস্থ মানুষ, কি থেকে কি হয়। এইসব কথা তুমি কি করে জানলে? ব্যোমকেশ বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল, তারপর বলল, আমি কাছের থানায় গেছিলাম অন্য একটা ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু গিয়ে দেখি ইনচার্জ অফিসার আমার চেনা। তার সাথে কথা বলতে বলতে এসব জানা গেল। গোবিন্দনারায়ণের বাজারে অনেক ধার অজিত। একটা নতুন সুতো পাচ্ছি, বুঝলে? আহা, কিন্তু ধারের সাথে খুনের সম্পর্ক কি? তুমি ভুলে যাচ্ছ, গোপাল নারায়ণের কাছে আছে ইমমর্টালিটির খোঁজ। সেটা কালোবাজারে একবার বিক্রি করতে পারলে বেশ কিছু টাকা হাতে আসবে। আর খুনটা? ওটাই তো সব ঘেটে দিচ্ছে। এই খুনটা না ওভাবে বাড়ির বাইরে না হলে ব্যাপারটা সহজ হয়ে যেত, বুঝলে? এ কি বলছো তুমি? আরে খুনটা না হলে তো আমাদের এখানে আসারই প্রয়োজন হতো না।
আমি তা জানি, খুনটা যদি ভেতরে হতো তাহলে বোঝা যেত কেউ চুরি করতে এসে বাধা পেয়ে খুন করেছে, অথবা... আচ্ছা অজিত, ওই ভদ্রমহিলা লক্ষ্মীনারায়ণকে তোমার কেমন মনে হয়? আমার তো বেশ শক্ত আর রুক্ষ স্বভাবের বলি মনে হয়, কিন্তু কেন বলো তো? না এমনি, কিছু একটা আমরা দেখতে পাচ্ছি না। চোখের সামনে কিছু একটা আছে যা আমরা ঠিক দেখতে পাচ্ছি না, বুঝলে অজিত? হ্যাঁ, আমিও তখন তোমায় কি একটা বলবো বলে খুঁজছিলাম, কিন্তু এখন আর কিছুতেই মনে পড়ছে না। চেষ্টা করো অজিত, চেষ্টা করো। আমি ভাবলাম কিছুক্ষণ, তারপর আবারও মনে পড়তেই বললাম, হ্যাঁ আচ্ছা ব্যোমকেশ, যে জুতো জোড়া আমরা পেয়েছি সেটা কার হতে পারে বলে তোমার মনে হয়? যদি ওটা খুনির হয় তাহলে সে খালি পায়ে ফিরেছে, আর যদি যে খুন হয়েছে তার হয় তাহলে মৃতদেহই বা গেল কোথায়? ভালো প্রশ্ন। গোটা শহরে এই 4-5 দিনের মধ্যে কেউ নিখোঁজ কমপ্লেনও লেখাতেও আসেনি। তার একটাই মানে হয়, সে অন্য কোথাও থেকে এসেছে। কিন্তু কেন? মোটিভটা কি? শক্ত কোনো মোটিভ আছে, শক্ত খুব, বুঝলে? ঠিক সেই সময় ঘরের দরজার কাছে একজনের গলা শোনা গেল। ভেতরে আসতে পারি? আমি আর ব্যোমকেশ সচকিত হয়ে দেখলাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্মীনারায়ণ। আসুন আসুন। এই বলে ব্যোমকেশ উঠে বসল, আমিও দাঁড়িয়ে পড়লাম। লক্ষ্মীনারায়ণ দেবী ঘরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন, তারপর বললেন, আপনাদের বিরক্ত করলাম না তো? না না, কি যে বলেন, এ তো আমাদের সৌভাগ্য। এইবার লক্ষ্মীনারায়ণ আর কোনো কথা না বলে আমাদের দুজনকে যেন মেপে নিতে লাগলেন তার চোখের দৃষ্টিতে। তার পরনে লাল রঙের শাড়ি, মাথা চুলে একটা বিনুনি কোমর পর্যন্ত, কপালে টিপ। মুখশ্রী খুব সুন্দর নয়, মাঝামাঝি, তবুও তার যে একটা আকর্ষণ আছে তা স্বীকার করতেই হয়। যে কোনো পুরুষ এক নজরে তাকে দেখে যে চোখ ফেরাতে পারবে না সেটা আমি হলপ করে বলতে পারি। সত্যি করে বলুন তো, আপনারা কারা? কথাটা শুনেই আমার বুকের ভেতর ধক করে উঠল। ভদ্রমহিলা এক নজরে ব্যোমকেশের চোখের দিকে তাকিয়ে আছে। সে নজর দেখেই আমার কেমন একটা অস্বস্তি হতে শুরু করলো, কিন্তু ব্যোমকেশ তো ব্যোমকেশই। সে আবারও আগের মতন হেসে বলল, চিঠিতে তো লেখাই ছিল আমরা এবারের ইতিহাস নিয়ে আমরা বই লিখতে। কথার মাঝেই আবারও সেই বরফ শীতল কণ্ঠস্বর, সেটা কি সত্যি, নাকি আপনারা কিছু লুকিয়ে যাচ্ছেন? আপনার থেকে লুকিয়ে যাওয়ার ধৃষ্টতা কি আমাদের আছে? তাহলে বাড়ির পেছনে ডোবার ধারে আপনারা কি করছিলেন? তেমন কিছুই না, একটু ঘুরে দেখছিলাম। অচেনা জায়গায় যেখানে সেখানে ঘুরে বেড়াবেন না, বিপদ হতে পারে। শেষের কথাটা যেন আগের চাইতে তীক্ষ্ণ, কিন্তু ব্যোমকেশ কিন্তু হাসিতে অনড়। এবারে গলা সামান্য নামিয়ে সে বলল, ধন্যবাদ, আপনার কথা মাথায় থাকবে। তবে এর আগে কি কোনো বিপদ কারোর ঘটেছে রানীমা? ব্যোমকেশের শেষের এই কথায় মনে হলো একটু চমকে উঠলেন লক্ষ্মীনারায়ণ, তবে সামনে নিয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাইছি না। আচ্ছা, আপনি এ বাড়িতে কতদিন হলো এসেছেন? বিয়ের পরেই, প্রায় বছর 5 হলো। কেন? না এমনি, এ বাড়িটা বেশ পুরনো। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল? কৃষ্ণনগরে। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, সামান্য কৌতূহল, আসলে লিখতে হবে তো, সব জানা দরকার। আচ্ছা, আপনার বাড়ি থেকে কেউ আসে না আপনার সাথে দেখা করতে? না। আগের সপ্তাহে বা মাসখানেকের মধ্যে কেউ আসেনি? আপনি কি আমায় জেরা করছেন? আপনারা কি পুলিশের লোক? ছি 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 ছি, এইসব কি বলছেন? পুলিশ তো আসে খুন হলে, এখানে কি কোনো খুন হয়েছে নাকি? ব্যোমকেশ বাবু, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি মাফ করবেন আমায় যদি কিছু ভুল করে থাকি, সামান্য কৌতূহল আর কি। লক্ষ্মীনারায়ণ উঠে পড়লেন, তারপর আবারও আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বাইরে বেরিয়ে গেলেন। আমি বিছানায় ধপ করে বসে একটা নিঃশ্বাস ছাড়লাম, বললাম, হ্যাঁ, ভদ্রমহিলা কিন্তু খুব ডেঞ্জারাস বলে মনে হলো। ব্যোমকেশের মুখটা কিন্তু শক্ত হয়ে গেছে ততক্ষণে।
সে মুখের কাছে দুটো হাত রেখে চোখ বুজে বলল, গোপালনারায়ণবাবু একটা কথা ভুল বলেছেন। খুনটা শুধু তিনি নয়, আরও কেউ দেখেছে। আর আমার যতদূর মনে হয় লক্ষ্মীনারায়ণ দেবী জানেন খুনের ব্যাপারটা, কিন্তু কিভাবে? তোমার এটা অনুমান নাকি প্রমাণ আছে কোনো? প্রমাণ নেই। একবার গোপালনারায়ণবাবুর সাথে কথা বলতে হবে আমায়। পুলিশ না এলে অনেক সমস্যার সমাধান বার করা যাবে না। এ বাবা, কিন্তু পুলিশ এলে তো সবাই জেনে যাবে যে আমরা কারা। তাহলে তো গোপালনারায়ণ বাবুর পরিকল্পনা একেবারে ভেস্তে যাবে। তাই একটা শক্ত প্রমাণ দরকার অজিত, আর তার জন্য আমায় আবার কাল বেরোতে হবে। আবার? হ্যাঁ, আবার। অজিত, তুমি বাড়িতে থেকে সব দিকে নজর রাখবে। আমাদের তাড়াতাড়ি করতে হবে যা করার। এমন সময় রামু এসে বলল, খাবারের জন্য নিচে ডাকা হচ্ছে। আমরা নিচে নেমে গেলাম। দেখি খাবার টেবিলে বসে লক্ষ্মীনারায়ণ আর গোবিন্দনারায়ণ। আমাদের দেখে গোবিন্দনারায়ণ বললেন, আসুন ব্যোমকেশবাবু, আপনার সাথে তো কথাই হলো না। আসলে একটা কাজে বেরিয়ে যেতে হয়েছিল। তা কাজ কবে থেকে শুরু করবেন ভাবছেন? 2-1 দিন লাগবে। আগে সব দেখে শুনে নিই, তারপর না হয়। তা বেশ। আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আপাতত নয়। আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে? গোবিন্দনারায়ণের হাসি মুখ মুহূর্তে বদলে গেল। তারপর সামান্য সময় নিয়ে সে বলল, বেশ ভালোই। আচ্ছা, আপনাদের বাড়িতে একটা ডায়েরি ছিল, মানে আপনার কোনো এক পূর্বপুরুষের। তার ব্যাপারে আপনি কি জানেন? কয়েকবার দেখেছি ডায়েরিটা, আর শুনেছি অনেক কথা। খাবার সময় কথা নয়, যা কথা বলার আছে পরে হবে। ব্যোমকেশবাবু, আপনার ডাল লাগবে? আর না না, এই অনেক হয়েছে। আর কোনো কথা হলো না। চুপচাপ আমরা খেয়ে দিয়ে নিজের ঘরে চলে এলাম। ব্যোমকেশ বলল, আজ আর জাগতে হবে না অজিত, ঘুমিয়ে পড়ো, কাল অনেক কাজ। আমিও আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। বড্ড ঘুম পাচ্ছে। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই ব্যোমকেশ বেরিয়ে গিয়েছিল। আমায় চা দিতে আসার সময় রামু চাপার স্বরে বলে গেল, ওই বাবু যাবার সময় আপনাকে বলতে বলে গেছেন বড়বাবুর ঘরে কাছাকাছি থাকতে, পারলে ওনাকে একটু নজরে। রামু চলে যেতেই আমি কথাটার কারণ ভাবতে লাগলাম। গোপালনারায়ণ বাবুকে নজরে রাখার কারণ কি? তাহলে কি ব্যোমকেশ সন্দেহ করছে গোপাল বাবুর উপর কোনো অ্যাটাক হবে? তাহলে তো আমার এখনই গোপাল বাবুর ঘরে যাওয়া দরকার। আমি তাই আর দেরি না করে গোপালনারায়ণ বাবুর ঘরে গিয়ে বসলাম। গোপালনারায়ণ বাবু একই রকম ভাবে বিছানায় শুয়েছিলেন। আমি গিয়ে তার পাশে একটা চেয়ার নিয়ে বসলাম। ব্যোমকেশ বলেছিল সেই ডায়েরিটা এই ঘরেই কোথাও আছে, কিন্তু কোথায়? এই ঘরে তো লুকোনোর কোনো জায়গাই নেই। তাহলে কোথায় রাখবেন গোপালনারায়ণ বাবু? আমি বসে থাকতে থাকতে গোপালনারায়ণ বাবু ঘুম ভেঙে উঠলেন। আমি যতটা সম্ভব গলা নামিয়ে বললাম, ব্যোমকেশ আমায় এই ঘরেই থাকতে বলে গেছে। কিন্তু কেন বলুন তো? তিনি কি কিছু সন্দেহ করেছেন? তা আমি ঠিক জানি না, কিন্তু সে যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার শরীর ঠিক ভালো ঠেকছে না অজিত বাবু। ব্যোমকেশ বাবুকে যা করার একটু তাড়াতাড়ি করতে বলুন। আমি বেঁচে থাকতে থাকতেই দেখে যেতে চাই যে এই খুনের রহস্যের সমাধান হয়েছে। তার গলার স্বর শুনে আমি বুঝতে পারলাম তিনি মিথ্যে বলছেন না। রীতিমতো কষ্ট করে তাকে কথা বলতে হচ্ছে। কেন জানি না, আমার মনে হচ্ছে খুনি কে তা আমি আন্দাজ করতে পেরেছি। এই কথায় আমি চমকে উঠলাম। আমি জিজ্ঞাসা করতে যাব তার আগেই ঘরে এসে ঢুকলেন ডাক্তার। আমায় দেখে তিনি একটু কেমন চোখে যেন তাকালেন, তারপর বললেন, আপনাকে একটু বাইরে যেতে হবে, একটু চেক আপ করতে হবে আমাকে। আমিও দ্বিরুক্তি না করে বাইরে চলে এলাম। হঠাৎ করেই ব্যোমকেশের কথা মনে পড়তেই আমি আবার ভেতরে ঢুকলাম। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? আমি কি বলবো বুঝতে না পেরে বললাম, মানে আমি থাকলে কি খুব অসুবিধা হবে?
এ তো সামান্য হবেই, আসলে বুঝতেই পারছেন আপনি থাকলে। আচ্ছা বেশ। আমি বাইরে এসে ব্যালকনিতে দাঁড়ালাম। ডাক্তার তো এবারের চেনা লোক, তার কাছ থেকে আর কিসের বিপদ। আমি দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে বাইরে দেখছি। এমন সময় ডাক্তার বাইরে এসে দরজাটা ভিজিয়ে দিয়ে বলল, ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি, এখন উনি একটু ঘুমোবেন, আর ওই সময় ওনাকে যেন কেউ বিরক্ত না করে একটু দেখবেন। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু উনি তো একটু আগেই ঘুম থেকে উঠেছেন। কিন্তু তার আগেই ডাক্তার সিঁড়ির দিকে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি কি যেন একটা খটকা আমার মনে যাচ্ছে, অথচ তা আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখলাম ডাক্তার বাইরের দরজা দিয়ে গেটের দিকে যাচ্ছে, আর ঠিক সেই সময় বড় দরজা দিয়ে বাগানের নুড়ি বাঁধানো রাস্তা দিয়ে এদিকেই আসছে ব্যোমকেশ, তার সাথে আরো দুজন লোক। একজনকে আমি চিনি, এ তো সেই প্ল্যাটফর্মের লোকটা যাকে ব্যোমকেশ ব্যাগ চুরির হাত থেকে বাঁচিয়েছিল, আর দ্বিতীয় জনের পোশাক দেখেই তাকে বোঝা যায় তিনি পুলিশ। ডাক্তারকে দেখে ব্যোমকেশ বলল, ডাক্তারবাবু, রোগীকে দেখা হয়ে গেল? হ্যাঁ, একটা ঘুমের ওষুধ দিয়েছি, এখন উনি ঘুমোচ্ছেন। এই কথা শুনেই ব্যোমকেশ আমার দিকে তাকালো, তারপর প্রায় চিৎকার করে বলল, অজিত, তাড়াতাড়ি গিয়ে দেখো গোপাল নারায়ণ বাবু ঠিক আছেন কিনা। আমি ব্যোমকেশের কথা শুনে প্রায় ছুটে গিয়ে দেখি সব শেষ। গোপাল নারায়ণ বাবুর একটা হাত বিছানার এক পাশে হেলে আছে, তার দুই চোখ খোলা এবং বিস্ফারিত, গলায় আঙুলের দাগ। আমি আবারও ছুটে বাইরে এসে বললাম, ব্যোমকেশ, গোপাল নারায়ণ বাবু আর বেঁচে নেই। সাথে সাথেই পুলিশ ডাক্তারকে চেপে ধরল। হাঁক দিতেই একজন কনস্টেবল এসে তাকে হাতে হাত করা পড়ালো। ডাক্তার তখনও গর্জে চলেছেন, আমাকে কিন্তু বিনা কারণে আটক করা হচ্ছে অফিসার। আমি কিন্তু আপনাদের নামে মানহানির মামলা করব, বুঝলেন? মানহানির মামলা। সে আপনি যা ইচ্ছে করতে পারেন। অনন্তবাবু, একবার ওনার অ্যাটাচিটা খুলে দেখুন তো। আমাদের কথা আর চিৎকার শুনে লক্ষ্মীনারায়ণ দেবী আর কাজের লোক সবাই ওপরে উঠে এসেছে। এসব দেখে লক্ষ্মী দেবীর মতো শক্ত মানুষও কেমন যেন থমথমে হয়ে গেলেন। পুলিশের তৎপরতায় তখনই অ্যাম্বুলেন্স ডাকা হলো। তারপর গোপাল নারায়ণ বাবুকে নিয়ে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল, সাথে গেল লক্ষ্মী দেবী আর রামু। আমরা অপেক্ষা করতে লাগলাম। একজন কনস্টেবল পাঠানো হলো গোবিন্দ নারায়ণের দোকানে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম চেয়ারে। সবটা আমার জন্যই হলো। আমি যদি ব্যোমকেশের কথা শুনে গোপাল নারায়ণের ঘরেই থাকতাম তাহলে আর এমনটা হতো না। নিজের উপর রাগ আর অস্বস্তি দুটোই হচ্ছিল। আমার কাঁধে একটা হাত পড়তেই আমি তাকালাম। ব্যোমকেশ। আমি তার চোখে তাকাতে পারলাম না, মাথা নিচু করলাম। মন খারাপ করো না অজিত, এটা ভেবো না তোমার জন্যই সব হয়েছে। তুমি তোমার দিক থেকে পুরো চেষ্টা করেছো, তারপর যা হওয়ার হয়েছে। কিন্তু আমি যদি তোমার কথা শুনে ঘরেই থাকতাম তাহলে আজ হয়তো গোপাল নারায়ণ বাবু বেঁচে থাকতেন। খুশির খবরটা এলো একটু পরেই। পুলিশ অফিসার পুলিশের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন কি খবর তা জেনে আসতে। লক্ষ্মীনারায়ণ রামুকে রেখে বাড়িতে এলেন। এসেই তিনি বললেন, ব্যোমকেশবাবু, বাবা বেঁচে আছেন। গলায় চাপ পড়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এখন বিপদসীমার বাইরে। আমি ফিরে এলাম একটা কথা জানার জন্য। ডায়েরিটা কোথায় ছিল তা উনি জানলেন কি করে? ঠিক এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল গোবিন্দ নারায়ণ। একটা চেয়ারে বসেছিলেন ডাক্তার। ছুটে গিয়ে তার গলা চেপে ধরে বলতে লাগলেন, তোকে তোকে আমি পুলিশে দেবো শয়তান। শান্ত হন গোবিন্দনারায়ণ বাবু, আমরা সবটা দেখব, আগে আমাদের সবটা জানা দরকার। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে ঘরটা একবার দেখে নিল, তারপর বলতে শুরু করলো, প্রথমেই আমার পরিচয়টা দেওয়া দরকার। আমি ব্যোমকেশ বক্সী, কলকাতা পুলিশের কিছু মার্ডার কেস এবং অন্যান্য কাজে সাহায্য করেছি। ব্যক্তিগতভাবেও অনেক কেসের সমাধান করেছি। মাথা ঘামানোর মতো কেস হলে আমি সেখানে নিজের সামান্য বুদ্ধিতে সমাধানের চেষ্টা করি মাত্র। কয়েকদিন আগে গোপাল নারায়ণ বাবুর কাছ থেকে আমার কাছে একটা চিঠি পৌঁছায়। সেই চিঠিতে গোপাল নারায়ণ বাবু আমায় তার পূর্ব পরিচিত বলে জানান, কিন্তু কোনো মানুষের সাথে আমি একবার পরিচিত হলে খুব সহজে আমি ভুলি না। আমাদের এই কাজে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি, তাই সাবধান থাকতে হয়।
গোপালনারায়ণবাবু আমায় বলেন তার বাড়ির ইতিহাস আর পূর্বপুরুষের ইতিহাস নিয়ে একটা বই লেখার জন্য, যেন আমি তার বাড়িতে আসি। তিনি শারীরিক অসুস্থতার কথাও আমায় জানান আর বলেন যত তাড়াতাড়ি পারি আমি যেন তার বাড়িতে এসে পৌঁছাই। আমার প্রথমেই সন্দেহ হয় গোপালনারায়ণবাবুর মানসিক অবস্থা নিয়ে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমার বাড়ির ঠিকানা এবং অজিতের নাম পর্যন্ত যেখানে ভালোভাবে জানেন, সেখানে আমার পেশা সম্পর্কে এতটা ভুল কেন করবেন? তা নিয়ে ভাবতে গিয়েই আমি খেয়াল করি চিঠিটা খুবই ছোট, যেটা এক পাতায় লেখা যেত, অথচ তিনি ব্যবহার করেছেন 2টি পাতা। আর চিঠির শেষে অতিরিক্ততার যে কোনো একটা কারণ আছে তাও তিনি লিখে দিয়েছিলেন। এবার একটা চিঠিতে পাতা বাড়ানোর কারণ কি? এবার উত্তর দিলেন পুলিশ অফিসার। আর চিঠির ওজন বাড়ানোর জন্য কি? একদম ঠিক, তার প্রয়োজন ছিল চিঠির ওজন বাড়ানো, যাতে তিনি একটার বদলে 2টো পোস্ট স্ট্যাম্প ব্যবহার করতে পারেন। তিনি চাইলেই বেশি দামের একটা স্ট্যাম্প ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে অল্প দামের 2টো স্ট্যাম্প ব্যবহার করেন, যা দেখতে গিয়ে আমার চোখে পড়ে একটা স্ট্যাম্পের গায়ে লেখা রাখে কৃষ্ণ, তবে মারল কে? শুধু আমি নয়, আমার বন্ধু অজিতেরও এটা দেখে মাথায় এসেছিল খুন শব্দটা। তবে এখানে আমার একটাই ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম গোপালনারায়ণবাবু বাড়ির সবাইকে লুকিয়ে চিঠি লিখেছেন কারণ খুনির কাছ থেকে তার বিপদের সম্ভাবনা আছে, কিন্তু আসল কারণটা ছিল তিনি খুনিকে চিনতেন। কিন্তু খুনটা হলো কে, আর খুনি বা কে? আমাকে একটু সময় দিন, সব বলবো। তার আগে আরও কিছু কথা বলা দরকার। আমি যখন এ বাড়িতে আসি তখনও আমার ধারণা ছিল খুনিকে গোপালনারায়ণবাবু চেনেন না, কিন্তু আমি যখন জানতে পারলাম সে কে, তখন আমার ধারণা বদলালো। আচ্ছা, আপনি কি জানেন কে খুন হয়েছে লক্ষ্মীনারায়ণ দেবী? লক্ষ্মীনারায়ণ দেবী মুহূর্তে যেন চমকে উঠলেন, তারপর বললেন, আমি কি করে জানবো যে কে খুন হয়েছে? আর খুন যে হয়েছে তার প্রমাণ কোথায়? একটা প্রমাণ আছে আমার কাছে, আর বাকিটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, যা বলছিলাম, গোপালনারায়ণবাবু নিজের ঘর ছাড়া অন্য কোথাও যেতে পারেন না। শরীর অসুস্থ, আর তার থেকেও বেশি অসুস্থ মন। তিনি বারবার ভাবতেন তিনি বেশি দিন বাঁচিবেন না। তিনি অনিদ্রা রোগের শিকার ছিলেন। সেভাবেই একদিন রাত্রে নিজের জানলা থেকে দেখতে পান বাড়ির পেছনে ডোবার কাছে 2টো ছায়া মূর্তিকে। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাতাহাতি শুরু করলো। আসলে কি হয়েছিল গোপালনারায়ণ জানেন না, তবে কি হয়েছিল তা আমি কিছুটা অনুমানে বলছি। সেখানে ছিল 2জন খুনি আর খুন হওয়া ব্যক্তি। কোনো একটা জিনিস নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়, তাই একজন অপরজনকে খুন করে। তারপর একটা জিনিস নিয়ে ফিরে যায় খুনি। এবার কথা হলো আসল জিনিসটা কি। আমরা যখন ওই জায়গাটা খুঁজতে যাই তখন আমরা এক পাটি জুতো পাই, আর তা যে খুন হওয়া ব্যক্তির তা নিশ্চিত। তবে আমার মনে হয় নারায়ণবাড়ির সেই মর্টালিটি ডায়েরিটা খুনি নিয়ে চলে গেছে। আমি কিছু একটা বলার জন্য মুখ খুলতে যেতেই ব্যোমকেশ হাত তুলে থামিয়ে দিল। তারপর গোবিন্দনারায়ণের দিকে তাকিয়ে বলল, এই ডায়েরিটা কোথায় আছে আপনি জানেন? গোবিন্দনারায়ণ একটু তাকিয়ে থাকেন ব্যোমকেশের দিকে, তারপর শান্ত গলায় বলেন, না। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি অবহেলায় ফেলে রাখলেন গোবিন্দনারায়ণবাবু। আপনি জানেন ওই ডায়েরিটার জন্যই একটা খুন হয়েছে, আর খুনি সেটা নিয়ে চলে গেছে। ব্যোমকেশের গলার স্বর হঠাৎ করেই বদলে গেছে। প্রায় ভাঙা ভাঙা শব্দে ব্যোমকেশ সোজা গোবিন্দনারায়ণের দিকে তাকিয়ে বলল, যদি আমি বলি ওটা আপনি চুরি করেছেন, আপনার ব্যবসার অবস্থা খারাপ, বড় একটা অঙ্কের টাকা না পেলে আপনি বাজারে করা ঋণ শোধ করতে পারবেন না, তাই আপনি চুরি করেছেন ডায়েরি। না, আমি চুরি করিনি। হ্যাঁ, আপনি চুরি করেছেন। আপনি বৈষ্ণব সম্প্রদায়কে টাকা দিতে অস্বীকার করেছেন কারণ আপনার কাছে টাকা নেই। আপনি তাই টাকার জন্য ওটা বিক্রি করে দিয়েছেন তার কাছে, যে আপনার স্ত্রীর সাথে দেখা করতে আসতো। এই কথায় আমি তো ছাড় বাকিরাও চমকে উঠল। শুধু গোবিন্দনারায়ণ কেমন যেন রেগে উঠলেন, বললেন, ব্যোমকেশবাবু, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটাই আপনার নাক না গলালেও হয়। ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু এখন আর তা নেই। আপনি ডায়েরিটা চুরি করেছেন, হ্যাঁ কি না? গোবিন্দনারায়ণ চুপ করে রইলেন। চুপ করে থাকবেন না গোবিন্দনারায়ণ বাবু, বলুন আপনার স্ত্রীর সাথে সেই লোকটির অবৈধ সম্পর্কের কথা। কথাটা শেষ করতে না দিয়েই গোবিন্দনারায়ণ বাবু গর্জে উঠলেন, হ্যাঁ, আমি খুন করেছি। আমি। ওর নাম কমল। ও লক্ষ্মীর সাথে দেখা করতে আসতো ওই ডায়েরিটার জন্য। লক্ষ্মী ওকে বারবার বুঝিয়েছিল যে ওটা কোথায় আছে আমরা জানি না, কিন্তু ও শুনতো না। আসলে লক্ষ্মীর সাথে ওর
গোবিন্দনারায়ণের কথা শেষ হওয়ার আগেই লক্ষ্মীনারায়ণ দেবী এবার বলতে শুরু করলেন। আমি এ বাড়িতে আসার আগে কমলের সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু ও এ বাড়িতে যে কবার এসেছে বারবার আমায় বলেছে ডায়েরিটার কথা, আমায় ভয় দেখিয়েছে বাবাকে সব জানিয়ে দেবে। আপনি বুঝতেই পারছেন এরকম একটা ব্যাপার জানাজানি হলে আমাদের নারায়ণ বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হবে। কিন্তু সত্যি আমরা তখন জানতাম না ডায়েরিটা কোথায় আছে, তাই আমি একদিন ওনাকে সব জানাই। লক্ষ্মীনারায়ণ দেবী তাকালেন গোবিন্দনারায়ণের দিকে। লক্ষ্মী দেবীকে এখন আর কেমন যেন আগের মতন শক্ত মনে হচ্ছে না, কেমন যেন ম্লান হয়ে গেছে তার মুখ। আমি ব্যাপারটা জানার পর প্রথমে একটু রাগারাগি করেছিলাম, তারপর যখন দেখলাম অতীত নিয়ে মাথা কামানো ঠিক নয়, লক্ষ্মী বাড়িতে আসার পর থেকে একা হাতে সব সামলেছে। তার চরিত্র কিংবা স্বভাব নিয়ে কখনো কিছুই শুনিনি, তাই আমি তাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করি আর আমি তার সাথে কথা বলবো বলি। তারপর আপনি তার সাথে দেখা করে তাকে খুন করার সিদ্ধান্ত নেন, যাতে আর কেউ জানতে না পারে এই ব্যাপার। না, কমলের সাথে দেখা করার পর সে আমায় ডায়েরির বদলে অনেক টাকা দেবার কথা বলে। আমি লোভে পড়ে গেছিলাম। ব্যবসা বাঁচানোর জন্য আমার অনেক অনেক টাকার দরকার ছিল, তাই আমি সময় চেয়েনি ডায়েরি খোঁজার জন্য। কিন্তু তখনও জানতাম না, বিশ্বাস করুন, যে ওটা কোথায় আছে। ডায়েরিটা কোথায় ছিল বলে আমি একটা ধারণা করতে পারি? যদি ভুল হয় আপনি আমায় ধরিয়ে দেবেন গোবিন্দবাবু। আমি যখন গোপাল নারায়ণবাবুর ঘরে গেছি তখন তার ঘরে বেশি আসবাব দেখিনি। আসলে তিনি তো সেসব ব্যবহার করতে পারবেন না, তাই রাখেননি। তাহলে কোথায় রাখতে পারেন? আমরা যখন তার ঘরে ছিলাম তখন রামুদা একবার তার বিছানা গুছিয়ে দিতে গিয়েছিল। তখন গোপাল নারায়ণবাবু তার বালিশটাকে আঁকড়ে রেখেছিলেন। যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণই। আমার মনে হয় মাথার বালিশের ভেতরেই ছিল ওই ডায়েরি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি লোভে পড়ে গেছিলাম, তাই বাবার বালিশ থেকে ডায়েরিটা বার করে নিয়ে গেছিলাম সেদিন রাতে। কিন্তু কমল লক্ষ্মীর সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করে। একটা নোংরা জানোয়ারও। একসময় হাতাহাতি শুরু হয়। রাগের মাথায় ওর ছুরি দিয়ে ওকে আমি চাইনি এটা ব্যোমকেশ বাবু। আপনার হাতেও আঘাত লেগেছিল। খেতে বসে আমি সেদিন আপনার হাতের দাগ দেখেছি। আর রামুদার কাছ থেকে জেনেছি আপনার প্যান্টে চোর কাটা লেগেছিল, যা একমাত্র ওই ডোবার কাছেই আছে, যা আমার আর অজিতের পায়ে লেগেছিল ওখান থেকে। কিন্তু তাহলে মৃতদেহ গেল কোথায়? মৃতদেহ আছে ওই ডোবার জলে, কারণ মৃতর একটা সুতো আমরা পেয়েছি ডোবার কাছেই। যতদূর মনে হয় মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার সময় ওটা পা থেকে খুলে গিয়েছিল। ওই ডোবায় জাল ফেলে খুঁজলেই পাওয়া যাবে মৃতদেহ। কিন্তু এ তো গল্পের সামান্য একটা অংশ, বাকি গোটা গল্প জুড়ে কিন্তু আছেন এই ডাক্তারবাবু। এতক্ষণ ডাক্তার সব চুপ করে শুনলেও এবার আবার গর্জে উঠলেন। ওটা ওটা আমার ঠাকুর দাদার জিনিস, আমার জিনিস আমি নিতে এসেছি। ঠাকুরদার? কিন্তু ও ডায়েরি তো আমার বাবার ঠাকুরদার লেখা। না গোবিন্দনারায়ণবাবু, উনি ঠিকই বলেছেন। আপনার যে পূর্বপুরুষ সেই ইমর্টাল জড়িবুটি আবিষ্কার করেন, তিনিই ওনার ঠাকুরদা। আসলে যে কমল আপনার কাছে ডায়েরি নিতে এসেছিল তাকে পাঠিয়েছিল ইনি। বলে আমাদের স্টেশনে দেখা ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, ওনার সাথে আমার প্রথম দেখা হয় শিয়ালদা প্ল্যাটফর্মে, পরে ডাক্তারের চেম্বারের কাছে। আসলে উনি মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, তার সাথে নতুন ঔষধের মলিকিউল নিয়ে কাজ করেন। এই ডায়েরিটা ওনার হাতে দেওয়ার জন্য অনেক টাকা নেন ডাক্তার, আর কাজেও লাগান কমলকে। কিন্তু উনি জানতেন না যে কমল মারা গেছে। এখানে আমি একটা কাজ করি, হয়তো সামান্য ভুল আমারও হয়। আগের দিন আমি ওনাকে বলেছিলাম ডাক্তারের কাছে গিয়ে কমলের মৃত্যুর খবর দিয়ে আজই ডায়েরিটা চাইতে, আর আমি আর পুলিশ অফিসার যাই লক্ষ্মীনারায়ণ দেবী আর কমলের খোঁজ নিতে। আমি ভেবেছিলাম যে এতে হয়তো ডাক্তার আজই চুরির চেষ্টা করবে, কিন্তু তা যে গোপাল নারায়ণবাবুর জীবন সংশয় করতে পারে আমার মাথায় ছিল না। আসলে গোপাল নারায়ণবাবুর শরীরের কথা ভেবেই আমি কেসটা তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম। হ্যাঁ, কিন্তু ব্যোমকেশ, ডাক্তার কি করে জানলেন যে ডায়েরি কোথায় আছে? হয়তো গোপাল নারায়ণবাবুই বলেছেন কখনো। এই সময় টেলিফোন বাজতে গোবিন্দনারায়ণ উঠে গেলেন। তারপর এসে বললেন, হাসপাতাল থেকে ফোন, বাবার শরীর এখন সামান্য ভালো, আমাদের এখনই যাওয়া দরকার। পুলিশ অফিসার ব্যোমকেশের দিকে তাকাতেই সে বলল, যেতে দিন। গোবিন্দনারায়ণবাবু আইনের হাত থেকে পালাবেন না আমি জানি, আমি জামিন রইলাম। তবে আত্মরক্ষার্থে তিনি খুনটা করেছেন, তাই
শাস্তি কমই হবে। আমরা সবাই মিলে গেলাম হাসপাতালে। পুলিশ ডাক্তারকে নিয়ে চলে গেল থানায়। গোপাল নারায়ণ বাবু বেডে শুয়ে আছেন। ব্যোমকেশকে দেখতেই বললেন, পেয়েছেন খুনিকে? পেয়েছি, তবে আমার মনে হয় আপনি জানতেন খুনিকে। গোপাল নারায়ণ বাবু হাসলেন, তার মুখের চামড়া কাঁপল। আমিও জানতাম যে ওই ডাক্তার আমাদেরই বংশের, তাও নিজে তো আর কিছু করতে পারবো না, তাই আপনাকে কষ্ট দিলাম। না না, এই কি বলছেন? আপনার কষ্ট যে আমি কিছুটা লাঘব করতে পেরেছি এই অনেক। আমরা তাহলে এবার চলি, বাকিটা আপনার বৌমা আপনাকে জানিয়ে দেবে। আমরা ব্যাগ নিয়েই এসেছিলাম। যাবার আগে লক্ষ্মীনারায়ণ এসে দাঁড়ালেন। কি বলে যে আপনাদের কাছে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। ক্ষমার কিছু নেই, আপনার যা করার ছিল আপনি করেছেন, এতে ভুল নেই। এবারে তো হলো না, অন্য এক সময় আসবেন, আপনাদের মায়াপুর ঘুরিয়ে দেখাবো। বেশ, তবে তাই হোক। গতকাল গোপাল নারায়ণ বাবুর চিঠি এসেছে। ডোবা থেকে উদ্ধার হয়েছে কমলের মৃতদেহ। ডায়েরি থেকে উদ্ধার হওয়া ম্যাপ আর জড়িবুটির ভার দেওয়া হয়েছে সেই প্ল্যাটফর্মে দেখা ভদ্রলোককে। এখন গোপাল নারায়ণ বাবুর শরীর বেশ ভালো, এখনো বছর দুয়েক নিশ্চিন্তে কাটিয়ে দেবেন তিনি। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি করে নিশ্চিত হলে যে গোবিন্দ নারায়ণই খুনি? গোপাল নারায়ণ জানলা দিয়ে কি দেখেছিলেন? দেখেছিলেন খুনি হাতে কিছু নিয়ে একটা ফিরে আসছে। সেটা যে ডায়েরিতে আমার সন্দেহ হয়েছিল। তারপর 2 2 4, কিন্তু এই প্ল্যাটফর্মে দেখা ভদ্রলোককে না পেলে জানতেই পারতাম না যে ডাক্তার আছে এসবের মূলে। আমি 2 হাত সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বললাম, হ্যাঁ, এই গল্পটা নিয়ে একটা বই লিখব এবার, আর তার নাম হবে। ব্যোমকেশ আমার আগেই বলল, নবদ্বীপ রাজবাড়ি রহস্য। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে ব্যোমকেশ বক্সী অনুপ্রাণিত গল্প মায়াপুরের মৃত্যু রহস্য। আজকের গল্প পাঠে ও অজিতের ভূমিকায় ছিল কুন্তল। গল্পের সূত্রধর আমি আসঞ্জন। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় ব্রতদীপ, সত্যবতী, বর্ণিশা। অন্যান্য চরিত্রে সোহেল, দেব, পিনাকি, অরূপ, রাজ, শিউলি, সঞ্জয়, পার্থপ্রতিম, সুরশ্রী। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে RA প্রোডাকশনস, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। গল্পটির সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। তবে আজ আসি, আবার কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।